ডক্টর আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার, উনি দীর্ঘদিন ধরেই আমাদের ক্লাস নিচ্ছেন এবং আজকে সেটার এপিসোড নাম্বার 7। তো এখানে আজকে উনি আলোচনা করবেন মেল ইনফার্টিলিটি নিয়ে। তো আমরা সেই আলোচনাটুকু সবাই সুন্দরভাবে শুনবো এবং আমি সবার কাছে উদারত আহ্বান জানাবো যে আপনারা সবাই আজকে প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা সবাই আনমিউট করে রাখবেন এবং হচ্ছে আপনারা মাইক্রোফোনটি যাতে না খুলে এবং হচ্ছে আপনারা ক্যামেরাটা কখনোই ভিজুয়াল করবেন, তো সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর নীলকমল বর্মন স্যার সম্পর্কে আসলে বিভিন্ন ভাবে আসলে আমরা আসলে এক্সপ্লেন করতে পারি ওনার সম্পর্কে। তো আমাদের যেহেতু আজকে ক্লাসের একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আসলে আমি, আপনারা সবাই জানেন, তারপরও আমি কিছু বলতে চাই না আজকে স্যারের সম্পর্কে। আসলে আমি আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে, রাইসুল ইসমাইল খান। তো আমি আসলে একটু টায়ার্ডও, সেই জন্য আসলে আমিও বেশি একটা কিছু না বলে আমি স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি যদি আজকের প্রোগ্রামটি মেল ইনফার্টিলিটি নিয়ে যদি আলোচনাটি শুরু করতেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর নীলকমল বর্মন স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার কি আছেন? স্যার আপনি ল্যাপটপ দিয়ে না কথা বলে আপনার ফোনের ডিভাইস থেকে আনমিউট করুন স্যার। ল্যাপটপ যেটা প্রেজেন্টেশন করতেছেন সেটা ওরকমই থাকুক, আপনি ফোন ডিভাইস থেকে আনমিউট করুন। ডক্টর নীলকমল বর্মন আনমিউট করতে পারতেছেন না, এটা শেয়ারিং এ দেখতে পাচ্ছি। ফোন থেকে যে জয়েন করেছেন ওইটা আপাতত আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ফোন থেকে কথা আপনি ফোন থেকেই কথা বলুন আর প্রেজেন্টেশনটা আপনি ল্যাপটপ থেকে করুন স্যার। আপনি ইকো হচ্ছে সম্ভবত। অনি, স্যারের একটু রেডি হতে সময় লাগতেছে, আমরা অপেক্ষা করি একটু। হ্যালো, ইকো হচ্ছে কেন তো? স্যার আপনি কাছাকাছি দুইটা ডিভাইস হওয়ার কারণে মনে হয় সম্ভবত হচ্ছে। আপনি একটা একদম টোটালি সাউন্ড অফ করে দেন ডিভাইস, মানে সাউন্ডটা একেবারে অফ করে দেন, তাহলে আর ইকোটা হবে না। এবার শোনা যাচ্ছে? ইকো হচ্ছে না? হ্যাঁ, ইকো হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। জি, আপনি ট্রাই করেন স্যার। তো এই ফাঁকে আমি আসলে আমাদের স্যার সম্পর্কে যদি একটু পরিচয় আমি বলি, সেটা হচ্ছে যে বুঝতে পারছি আহ, আমাদের নীলকমল বর্মন স্যার, উনি ডিএইচএমএস কলকাতা, ডিআইএম, ডিআই হোম লন্ডন, হোমিও রত্ন বাংলাদেশ, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ফেডারেশন অফ হোমিওপ্যাথি। এবং আমাদের শ্রদ্ধা স্যার, উনি, আপনারা জানেন যে উনি একজন বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার একজন প্রশিক্ষক এবং হচ্ছে বর্তমানে আমরা স্যারকে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়া
দুই বাংলার বা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কয়েকজন চিকিৎসকের মধ্যে একজন চিকিৎসক এবং লেখক, শিক্ষক, গবেষক, আমরা যেভাবে ওনাকে আসলে বলি না কেন, আসলে মনে হয় যে আমাদের সেটা অল্প হয়ে যাবে। তারপরে আমি যতটুকু পেরেছি আহ এই গ্যাপটুকুতে আমি জানানোর চেষ্টা করলাম। তো আমাদের আজকে যে মিনারকি টু মেনোপজ বিগ জার্নি অফ ফিমেলস, এইটার আজকের যে 7 এপিসোড সেটি আমরা আজকে স্যারের কাছ থেকে শুনবো। তো সেই পর্যন্ত আমরা ধৈর্য সহকারে, আমি সকল স্যারদেরকে অনুরোধ করব আমরা ধৈর্য সহকারে যেন একটু অপেক্ষা করি, বিকজ খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আজকে কথা হবে। যদিও প্রতিদিন হোমিও দর্পণ মানে আলোয় আভায় আসলে আমরা আলোকিত হচ্ছি, তো সেই টুকু থেকে আমরা বলতেই পারি যে আমাদের আসলে প্রতিদিনের ক্লাসগুলো এক একটা থেকে এক একটা যেন আমাদের আভায় নিয়ে যাচ্ছে, আমাদের জ্ঞানের যে আভায়, সেই আভাকে আরো বিকশিত করার জন্য আমাদের প্রতিনিয়ত স্যাররা চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আসলে আমাদের স্যার আজকে প্রেজেন্টেশনের জন্য, স্যার মনে হয় একটা ডিভাইস থেকে বের হয়ে গিয়েছেন। আহ, স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যার অলরেডি ঢুকে পড়েছেন আবার একটা প্রেজেন্টেশন। ওকে, তো আমরা এরই মাঝে আমাদের যে কর্ণধার হোমিও দর্পণ গ্রুপের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, ডক্টর সাগর স্যার সহ জিতেন্দ্রনাথ সরকার স্যার, তারপর আমাদের আরো যারা এখানে উপস্থিত আছেন, মোটামুটি প্রায় 50+, 60 প্লাস সকল স্যার এবং ম্যামদেরকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক আহ, শুভেচ্ছা। এবং শীতের আপনারা এত কষ্ট করে আমাদের হোমিও দর্পণ গ্রুপে প্রতিনিয়ত ক্লাস শুনে যাচ্ছেন, সেই জন্য আপনাদের প্রতি হোমিও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর নীলকমল বর্মন স্যার, হ্যাঁ, আপনার শুনে যাচ্ছে? প্রেজেন্টেশনের প্রবলেম হচ্ছে স্যার। আপনি ঠিক আছে, ল্যাপটপটা অন রাখেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলুন। আছে, আমি শুরু করছি। হ্যাঁ, জি স্যার, জি স্যার, আপনি ল্যাপটপটা অন রাখুন। আমাদের যেহেতু প্রেজেন্টেশনটা ঠিক আছে, করতে। আমরা একটু চেষ্টা করছি। আসলে আজকে প্রথম দিন তো, জি জি এই স্যার। হোমিও দর্পণকে সৌজন্য জানাচ্ছি যে ওনাদের সহযোগিতা আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে। আমি চেষ্টা করছি, আশা করি আমি শিখে যেতে পারবো, না শেখার কোনো কারণ নেই। হুম। তো আজকের এই ক্লাসের যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গত ক্লাসে ডক্টর এ কে সাগর বোধহয় ইনবক্সে একটা প্রশ্ন রেখেছিলেন, যদি খুব ভুলে না গিয়ে থাকি। সেটা হচ্ছে যে সাইকোসিস এবং নিউরোসিসের মধ্যে উনি একটা কিছু জানতে চেয়েছিলেন, সাইকোসিস এবং নিউরোসিস। তো সেই দিন সেই মুহূর্তে আমার প্রশ্নের উত্তরটা দেওয়া সেইভাবে সম্ভব হয়নি। আজকে আমি বলতে চাইছি যে সাইকোসিস এবং নিউরোসিসের মধ্যে খুব যে একটা পার্থক্য আছে তা নয়, তবে কোন অবস্থাতে নিউরোসিস কিন্তু নার্ভের ডিসঅর্ডার বা স্নায়ুর রোগ নয়। তো সাইকোসিসকে বলা হচ্ছে কি একটা সাইকিয়াট্রিক ইলনেস। হ্যাঁ, সাইকোসিস হচ্ছে এক ধরনের সাইকিয়াট্রিক ইলনেস। তার কারণটা হচ্ছে কি, সিজোফেনিয়া, ডিলিউশন, হ্যালুসিনেশন, এরকম বেশ বেশ কিছু মানসিক রোগের পর যে পরিস্থিতিটার উদ্ভব হয় সেটাকে আমরা এই সাইকোসিস বলে থাকি। আর নিউরোসিস হচ্ছে আরেক ধরনের মানসিক অসুবিধে, যেটার অন্যতম কারণ হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসেসিভ বা অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার। এরকম কতগুলো পরিস্থিতির জন্য কিন্তু হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে বিশেষ কোনো রোগের পরে
আর একটাকে আমরা বলতে পারি কতগুলো মানসিক অবস্থার একটা জাস্ট পরিবর্তনশীল একটা অবস্থা। এই দুটোকে নিয়ে আমরা আমাদের এই নিউরোসিস এবং সাইকোসিসের চিন্তা ভাবনাগুলো আমরা করে থাকি। আর যেহেতু এটা পুরো সাইকোলজিক্যাল ব্যাপার, অনেক সময় অনেক যুক্তিতর্ক বা চিন্তা ভাবনা এসেই থাকে যে এটা আমরা মানবো কি মানবো না, এটা ওটার মধ্যে পড়ে। তো আমরা অটোমেটিক্যালি আর সেটাতে যেতে চাইছি না, আমরা সরাসরি এই সাইকোসিস এবং নিউরোসিসের এতটুকু বলে আমার যেটা আজকে মূল চ্যাপ্টার তাতে যাবার চেষ্টা করছি। তো আজকের যে চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি। আমি চেষ্টা করেছিলাম যে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে জায়গাটা দেখানোর একটা চেষ্টা চলছে, আমি দেখছি আসলে কখনো এটা তো করিনি, অথবা আমার কাছে এটা একটু কঠিন হয়ে গেছে। সে যাই হোক, তো আমাদের চিন্তা ভাবনাগুলো বা পড়ানোগুলো যেভাবে করে থাকি সেই হিসেবে আমি আজকের বক্তব্যটা শুরু করছি। যখন কোনো ইনফার্টিলিটির কেস অর্থাৎ কোনো কাপল আমাদের কাছে এসে পৌঁছয়, তখন আমরা সব থেকে আগে যে চিন্তা ভাবনাটা করি সেটা হচ্ছে এই ইনফার্টিলিটির কারণটা কার, অর্থাৎ ফল্টি ফ্যাক্টর কে, কার জন্য এই অসুবিধাটা হচ্ছে। হতে পারে সেটা মহিলার জন্য, হতে পারে সেটা পুরুষের জন্য, হতে পারে সেটা মহিলা এবং পুরুষ উভয়েরই জন্য। আবার এমন সময় দেখা যায় যে উভয়ই সম্পূর্ণভাবে সুস্থ আছেন কিন্তু কোনোভাবেই তাদের সন্তান আসছে না। খুব পার্সেন্টেজ হিসাব করলে দেখা যায় 40% ক্ষেত্রে আমরা দেখি মহিলারা এর জন্য দায়ী, 40% ক্ষেত্রে আমরা দেখি পুরুষরা দায়ী, 20% 40-40 তাহলে 80 হলো, 10-15% থেকে যাচ্ছে উভয় দেয়। আর অনেক সময় 5% থেকে যায় যখন কিন্তু আমরা কেউ নিরূপণ করতে পারি না যে মহিলাকে দোষী বলা ভুল, যে তাকে দায়ী করা যাবে না পুরুষ মানুষকে করা যাবে। সে যাই হোক, একটা সময় ছিল আমাদের অতীতে যখন বন্ধ্যাত্বের কারণ আমরা সবসময় মহিলাকেই দোষী সাব্যস্ত করতাম, তার জন্য একটা অশান্তি নিপীড়ন, হ্যাঁ, স্বামীকে হয়তো দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করা হতো বা উনি করতেন। তবে বর্তমান এই সময়ের পরিস্থিতিতে কিন্তু আর সেই জিনিসটা আমরা সেই জায়গা থেকে নিজেকে কিন্তু বাঁচাতে পেরেছি বা আমরা জানতে পেরেছি যে প্রকৃত কারণটা কার। যেহেতু একটা ফ্যামিলি তার চিকিৎসার জন্য আমাদের কাছে আসছে, আমরা যেটা করি, আমরা করি কি না, সব থেকে আগে ফল্টি ফ্যাক্টরটা কার সেটা নিরূপণ করার চেষ্টা করি। যেহেতু স্বামী এবং স্ত্রীর মধ্যে আমরা তখনও জানতে পারছি না, তাই সব থেকে আগে আমরা স্বামীর বেশ কিছু টেস্ট করিয়ে নেবার চেষ্টা করি। তার একমাত্র কারণ হচ্ছে একমাত্র একবার স্পার্ম দিলেই মোটামুটি ভাবে স্বামীর যে যে ধরনের অসুবিধাগুলো থাকতে পারে আমরা সেটা জানতে পেরে যাচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি স্বামীর কোনো অসুবিধা না থাকে তখন আমরা স্ত্রীর শরীরে কি ধরনের হতে পারে আমরা সেই জিনিসটার কথা আমরা ভাববো। তো এই পরিস্থিতিতে আমরা স্বামীদের যেটা ব্যাপার ফল্টি মেল ফ্যাক্টর যে জায়গাগুলোটা, সেই জায়গাগুলোকে আমরা দেখে নিতে চাইবো যে আমরা কি কি জিনিস সেখানে দেখব। সব থেকে আমরা দেখব জায়গা হচ্ছে সিস্টেমিক ফ্যাক্টর। সিস্টেমিক ফ্যাক্টরটা কি, অর্থাৎ যদি দেখা যায় যে 45 বছরের আগের বা পরের ক্ষেত্রে যদি কোনো এ এসে থাকে, হাজব্যান্ড যদি এসে থাকে, তাহলে কিন্তু তার একটা ইনফার্টিলিটি থাকার একটা সম্ভাবনা থাকতেই পারে। আর কখন দেখব না, যখন ডায়াবেটিস মেলাইটাসের যদি ফ্যামিলিতে যদি ডায়াবেটিস মেলাইটাসের যদি একটা সম্পর্ক থেকে থাকে তাহলে সেখানে হতে পারে। আমরা ওবেসিটি, যারা প্রচন্ড স্থূলকায়, প্রচন্ড পরিমাণে মোটাসোটা, তার পত্রে হতে পারে। আরেকটা হতে পারে কথা ফ্যাটিক, অর্থাৎ প্রচন্ড পরিমাণে দুর্বল, এতটাই দুর্বলতা যে তার পক্ষে পিতৃত্বের দেওয়া স্বাদ গ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমরা কখন বলবো, যারা প্রচন্ড পরিমাণে হেভি স্মোকিং করেন, প্রচন্ড পরিমাণে স্মোক করেন, অ্যালকোহল নেন, হ্যাঁ, এই সকল জায়গাতে কিন্তু একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায়। দ্বিতীয় হচ্ছে কোথায়, যে কোনো প্রকার হরমোনাল ডিসফাংশন। হরমোনাল ডিসফাংশন কি, যদি পিটুইটারি গ্ল্যান্ড বা অন্যান্য প্রকার গ্ল্যান্ডের যদি ডিসফাংশন হয়, তার ভিতরে যদি হাইপোথাইরয়েডিজম হয়, হাইপার থাইরয়েডিজম হয়, এই সকল সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই অসুবিধাগুলো কিন্তু আমরা পেয়ে থাকি বা আমরা লক্ষ্য করে থাকি। আর একটা জিনিস হচ্ছে
সেটা হচ্ছে মেল ফার্টিলিটির অন্যতম কারণ যে কিছু জেনেটাল ফ্যাক্টর, তার ভিতরে কি আছে, ডিফেক্টিভ স্পার্ম থাকতে পারে, তার ভিতরে কি থাকতে পারে, পাস হিস্ট্রিতে অর্থাৎ ছোটবেলায় স্মল পক্স, মামস বা অন্য কোনো ধরনের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, এই জিনিসগুলোকে কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। আর একটা কি হয়, সেটা হচ্ছে যে যারা ফুড হ্যাবিট যাদের মোটামুটি ভালো নয়, বা যারা প্রলংড দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময় ধরে যারা গরম জায়গায়, বা যারা ড্রাইভিং করেন, ড্রাইভারের কাজ করেন, যারা দীর্ঘ সময় ধরে এটা করে থাকেন, তাদের পক্ষে কিন্তু হ্যালো হ্যালো জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। এবার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? আপনি এখন প্রেজেন্টেশনটা কন্টিনিউ করতে পারেন। ব্যাস ঠিক আছে। মানে আমি এক্সট্রিমলি সরি, আজকে প্রথম দিন তো আমি এটার সাথে অভ্যস্ত ছিলাম না বলে আমার একটু কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হওয়ার জন্য খুবই দুঃখিত আমি। ঠিক আছে স্যার, কন্টিনিউ প্লিজ। প্রত্যেকটা স্লাইড পরপর দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যে জিনিসটা বলছিলাম, কজেস অফ মেল ফার্টিলিটি, একজন বন্ধাত্বের কারণে যে সকল অসুবিধাগুলো হয় তার ভিতরে সব থেকে আছে কোনটা, যে অ্যাবনর্মাল স্পার্ম প্রোডাকশন, অর্থাৎ যদি তার স্পার্মটা ঠিক মতো যদি তৈরি না হয়ে গিয়ে থাকে, বা যে স্পার্ম দিয়ে সন্তান আসবে সেটা যদি ডিফেক্টিভ হয়ে থাকলে তাহলে কিন্তু কখনোই হবে না। অতএব এই অ্যাবনর্মাল স্পার্ম যেটা প্রোডাকশন, সেটার কারণটা কি? তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে আনডিসেন্ডেন্ট টেস্টিস, অর্থাৎ যে টেস্টিসটা একজন পুরুষ শিশুর জন্মের সময় যেখানে পেটের ভিতরে থাকছে এবং জাস্ট আফটার দ্য চাইল্ড বার্থ তার কান্নার সাথে সাথে যখন নেমে আসছে, এই পরিস্থিতির যদি কোনো প্রকার গন্ডগোল ঘটে থাকে, অর্থাৎ সেই আনডিসেন্ডেড অবস্থায়, তাহলে কিন্তু এই ধরনের ডিফিকাল্টিস গুলো আমরা কিন্তু পেয়ে থাকি। একটা কি আমরা বলছি যে 3 নম্বর পয়েন্টের কথা বলছি, যে জেনেটিক ডিফেক্ট, অর্থাৎ বেশ কিছু ধরনের জন্মগত রোগ আছে যেটার জন্য কিন্তু এই ধরনের স্পার্মহীনতায় আমরা ভুগতে পারি। তার ভিতরে কি আছে, ক্লিনফেল্টার সিনড্রোম হচ্ছে কি, কোথায় না, যার টেস্টিসটা অসম্ভবভাবে ছোট হওয়ার জন্য কোনো প্রকার স্পার্ম সে তৈরি করতে পারছে না। আরেকটা কখন হয়, তার যদি পুয়ার হেলথের যদি কোনো প্রবলেম থাকে, যেভাবে তার ডায়াবেটিস, আমরা গনোরিয়ার কথা ভাবতে পারি, আমরা মামসের কথা ভাবতে পারি, HIV আছে, বা ভেরিকোসিল বলে একটা রোগ আছে যেখানে সমস্ত ধরনের মানে কি বলবো, টেস্টিসের আশেপাশে যত ধরনের শিরা উপশিরা আছে যেগুলো যখন অস্বাভাবিকভাবে ফুলে যায়, এই ঘটনাগুলো যাদের ভিতরে আমরা লক্ষ্য করব তাদের ভিতরে কিন্তু এই কি বলা হবে, মেল ইনফার্টিলিটির সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি থাকে। আর আমরা একটা কি দেখতে পারবো, যে প্যাথোলজিক্যাল যে ফাইন্ডিংস গুলো বললাম তার ভিতরে অন্যতম হচ্ছে কোথায়, যে আজুস্পার্মিয়াটা কি না, যখন কমপ্লিট দেয়ার ইজ নো স্পার্ম ইন দ্য সিমেন, যখন কোনো প্রকার স্পার্ম যখন জন্মগ্রহণ করতে পারে না, জন্মাতে পারে না, এই পরিস্থিতিটাকে কিন্তু বলা হয় আজুস্পার্মিয়া। এখানে কিন্তু মজার একটা ঘটনা হয় জানেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আজুস্পার্মিয়া হলে কখনোই কিন্তু একজন বাবা হতে পারবে না, কারণ তার ভিতরে তো পুরুষের শুক্রাণু কিট বা শুক্রাণু বা এটা তো থাকছে না। এখানে কিন্তু দুটো ঘটনা হচ্ছে। আসলে সিমেন অ্যানালাইসিস রিপোর্টে বলছে যে তার সিমেনে কোনো প্রকার স্পার্ম নেই, কিন্তু কোথা কিন্তু বলছে না যে স্পার্মটা তৈরি হয়নি। তাহলে যদি একটু কেয়ারফুলি দেখা যায়
যে স্ক্রুটামের ইনার পার্ট অর্থাৎ টেস্টিস থেকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, টেস্টিস থেকে যে স্পার্মটা তৈরি হয়ে এপিডিডাইসিসের মাধ্যমে সেখান থেকে সঞ্চিত হয়ে ভাস ডিফারেন্সের ভিতর থেকে গিয়ে আস্তে আস্তে যেখানে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে ঠিক মাঝামাঝি জায়গায় যেখানে ইউরেথ্রা এবং এটার মিলন ঘটেছে, সেইখান থেকে বেরিয়ে আসছে থ্রু ইউরেথ্রা, যেটা হচ্ছে তার মাঝখানে যদি কোথাও কোনো প্রকার অবস্ট্রাকশন থেকে যায়, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে সেই সিমেনেও কিন্তু কোনোভাবে ওই স্পার্মটা কিন্তু এসে পৌঁছচ্ছে না। তাহলে আজোস্পার্মিয়া মানে কিন্তু দুটো ঘটনা, যে স্পার্ম পাওয়া গেল না তার মানে এই নয় যে তাতে প্রোডাক্ট হয়নি। এই হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে স্পার্ম তৈরি হলো কিন্তু কোনো প্রকার এলো না। এই সেই জায়গাটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ কালার ডপলার টেস্ট করে যদি টেস্টিসের ইনার অর্গ্যান এবং এই ভাস ডিফারেন্সের গতিবিধিটার পরে যদি আমরা ঠিক ঠিক এমআরআই করে বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো দেয়ার আর সাম অবস্ট্রাকশন। এই জায়গাটাকে কিন্তু আমরা যদি কাটিয়ে তুলতে পারি আমাদের মেডিসিন দিয়ে, তাহলে কিন্তু একটা তথাকথিত আজোস্পার্মিয়ার পেশেন্টও কিন্তু কিছুদিন পরে সে কিন্তু পিতৃত্বের স্বাদ পেতে পারে। কারণ যে অবস্ট্যাকেলের জন্য তার স্পার্মটা বেরিয়ে আসতে পারছিল না, সেটা কিন্তু তার আমরা কাটিয়ে ফেলতে পেরেছি। ঠিক যেভাবে আমরা সালপিনজাইটিসের ক্ষেত্রেও, অর্থাৎ যাদের ক্ষেত্রে যে সকল মহিলাদের কি বলবো ফেলোপিয়ান টিউব ব্লক আছে, তাদেরকে যেরকম চিকিৎসা করে আমরা মাতৃত্বের স্বাদ দিতে পারি, ঠিক এইভাবে পার্টিকুলার ওই রকম ক্ষেত্রে কিন্তু আজোস্পার্মিয়াতে কিন্তু আমরা একটা আরোগ্যের চিন্তা ভাবনা আমরা করতে পারি বা তাকে পিতৃত্বের স্বাদ দিতে পারি। এবার দেখুন, অ্যাবনর্মালের কথা যেটা বললাম, তার ভিতরে ছিল ডায়াবেটিস বলেছি, গনোরিয়া বলেছি, মামস বলেছি, এইচআইভির একটা ব্যাপার থেকে গেছে, আর ভেরিকোসিল অর্থাৎ সমস্ত ধরনের শিরা উপশিরাগুলো যখন শক্ত হয়ে গিয়ে সেখান থেকে কোনো প্রকার আর বেরিয়ে আসতে পারছে না, এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। আর একটা কি বলেছিলাম, আজোস্পার্মিয়া বললাম। আর একটা কি হচ্ছে না, অলিগোস্পার্মিয়া, অর্থাৎ যে পরিমাণে থাকার দরকার ছিল একটা স্পার্ম রিপোর্টে, যে পরিমাণে স্পার্ম থাকার দরকার ছিল, সেই স্পার্মটা যদি ঠিক মতো যদি তার না থাকে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে অলিগোস্পার্মিয়া। অথবা আপনার দেখুন, নর্মাল কাউন্ট যতটুকু থাকার দরকার, অলিগোস্পার্মিয়াতে লো স্পার্ম কাউন্ট থেকে যাচ্ছে, সেই জায়গাগুলো তো আমরা পাচ্ছি না। আর একটা কি হতে পারে, যখন পুয়ার মর্টালিটি, অর্থাৎ যে পরিমাণে গতিতে, হ্যাঁ, যে পরিমাণে গতিতে অসের জায়গা থেকে সার্ভিক্সের ভিতর দিক দিয়ে গিয়ে যে পরিমাণে গতিতে আপনার ফেলোপিয়ান টিউব দিয়ে পৌঁছানোর কথা ছিল, সেই গতিটা যদি একটা স্পার্ম না পায়, তাহলে কিন্তু তারও পক্ষে কিন্তু ওই ফার্টিলিটি করানোর সম্ভাবনা কিন্তু বিন্দু মাত্র থাকে না। এই জায়গাগুলো কিন্তু আমাদের মেনে চলে বুঝে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। এবার যেহেতু পুরুষদের ব্যাপারে আজকে আলোচনা হচ্ছে, স্পার্ম রিপোর্টটা আমাদের কেন দরকার? আপনারা বলতেই পারেন যে আমি টোটালিটি অফ সিমটম করে আমি একটা দেবো। হ্যাঁ, হাজারবার সত্য কথা। আমরা টোটালিটি অফ সিমটম দেখবো, আমরা তার মাঝম দেখবো, আমরা তার কজটিভ অর্গানিজম দেখবো, ইটিওলজি দেখবো। আপনাকে আরেকটা আমি জায়গা দেখাতে পাচ্ছি, যে দেখুন একটা জায়গা আমি বলেছিলাম যে ডায়মন্ড অফ হোমিওপ্যাথিক সাকসেস, সেখানে আমরা কি কি দেখতে পারি? আমরা কনস্টিটিউশন দেখবো, আমরা প্যাথোলজিক্যাল সাইন দেখবো, আমরা ক্লিনিক্যাল অবজারভেশন দেখবো, আমরা কোন অর্গানের উপরে আমাদের কাজ করাতে হবে সেটা দেখবো। শুধু মেডিসিন রিমেডি দিলেই হবে না, মেডিসিনের সাথে আমাদেরকে জানতে হবে তার পোটেন্সিটা কিরকম, তার ডোজ কিরকম। আমাদের অতি অবশ্যই 3টে মায়াজম, সোরা, সাইকোসিস, সিফিলিস, তার সাথে আর দুটো তাদের সংমিশ্রিত অবস্থা, সেটাকে কেউ মায়াজম বলতে পারেন, কেউ ওটাকে নাও বলতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু টিউবারকুলার কন্ডিশনটাকে তো আমরা এড়িয়ে যেতে পারি না, সোরা সাইকোসিস যেটা, সোরা এবং সিফিলিসের যে কম্বিনেশন। তাহলে সেই রকম জায়গাটাকেও যদি আমরা নিরূপণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রেসক্রিপশনগুলো কিন্তু খুব সাফল্যের সাথে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। অতএব আমাদের সেই জায়গাগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম, আমরা কি দেখব? আমরা নাম্বার অফ স্পার্ম দেখব, অর্থাৎ একটা সুস্থ শরীরে যে পরিমাণ স্পার্ম থাকে সেটা ঠিক আছে কিনা। 2 নম্বরে আমরা কি দেখব? দ্য শেপ অফ দ্য স্পার্ম, অর্থাৎ স্পার্মের কতগুলো পদ্ধতি থাকে, পদ্ধতি বলবো না, তাদের গঠনগত কতগুলো ত্রুটি বিচ্যুতির ব্যাপার থাকে। কারো তো মাথা দুটো থাকে, কারো তো লেজটা ঠিক মতো থাকে না।
এরকমও দেখা গেছে লেজটা ঠিক মতো না হওয়ার জন্য সে কিন্তু মুভমেন্ট, এই যে মুভমেন্ট অফ দ্য স্পার্ম, সে কিন্তু ঠিক মতো মুভমেন্ট করে সামনের দিকে এগেনস্ট দ্য গ্র্যাভিটি কিন্তু সে এগিয়ে যেতে পারছে না। এইরকম জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। কখনো আবার একটা স্পার্মের হয়তো দুটো টেল, অর্থাৎ লম্বা ভাবে তো দুটো হয়তো করলে লেজ বেরিয়ে গেছে, এরকম পরিস্থিতি। অর্থাৎ অ্যাবনর্মাল স্পার্ম কখনো গিয়ে কিন্তু ফার্টিলাইজড করার একটা উপযুক্তি হয় না, আমাদের সেই জায়গাগুলোকে দেখতে হয়। আর আমরা কি দেখার চেষ্টা করি, সেই জিনিসটা হচ্ছে কি, যে ভলিউম কি পরিমাণে আছে। হ্যাঁ, আমরা যদি একটা মোটামুটি খুব অতি সম্প্রতি, এই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে 7, 12, 21 মানে কয়েকদিন আগের আমি একটা 28 বৎসরের ভদ্রলোককে তার ইনফার্টিলিটির জন্য প্রথম যেহেতু আসে, আমি সব থেকে আগে যেটাই বলেছি যে প্রথমেই আমরা কিন্তু স্পার্ম অ্যানালিসিস রিপোর্ট করতে দিই। তাতে আমরা কি পাচ্ছি দেখুন, তার কোয়ান্টিটি কত ভালো। যেহেতু একটা 28 বছরের ছেলে, তরজাদার ছেলে, তার স্পার্মের এটা কত, যেখানে নর্মাল হচ্ছে 1.5, সেখানে কিন্তু আমরা পাচ্ছি 4.5 ml পার ইজাকুয়েশন, অর্থাৎ প্রত্যেকবারে বীর্যপাত হলে তার পরিমাণটা কত। তার সাথে আমরা কি দেখি, আমরা কোয়ান্টিটি কি পরিমাণে আছে দেখছি, তার কালারটার কথা আমরা দেখি, আর আমরা দেখি যে কোনো প্রকার সেখানে ব্লাড ভেসেলস ব্লাড আছে কিনা, এই জায়গাগুলোকে আমাদের দেখতে হয়। আমরা অ্যালকালি ফসফেটের একটা ব্যাপার তো আছি, আপনার প্রত্যেকে জানেন, আমরা সেই জিনিসটা দেখব। টোটাল স্পার্ম কাউন্ট আমরা দুটো জিনিস দেখি, এক হচ্ছে কি পরিমাণে বেড়েছে, মিনিমাম 2.5 এর যাতে বেশি হয়, কখনো কখনো ক্ষেত্রে 2.5 এর নিচেও হলেও হতে পারে, যদি দেখা যায় তার স্পার্ম কাউন্টের পরিমাণ, যদি স্পার্ম কাউন্ট যদি প্রচন্ড পরিমাণে ভালো থাকে, তাহলে আমরা সেই জায়গাটাকে আমরা কনসিডার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে কি পরিমাণে ইজাকুয়েশনের সময় বেরিয়ে আসছে, সেই সঙ্গে কি পরিমাণ আমরা স্পার্ম পাচ্ছি পার মিলিয়ন পার এমএল। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে 12 থেকে 16, এভারেজ হচ্ছে 15 মিলিয়ন পার এমএল, একটা যথেষ্ট ভালো কিন্তু একটা রিপোর্ট। এই রিপোর্ট পেলে কিন্তু কখনোই না হওয়ার কারণে, কিন্তু কিন্তু যদি দেখা যায় যে এই যে মরফোলজির ব্যাপার, অর্থাৎ সেই স্পার্মগুলো কতটা অসুস্থ বা কতটা সুস্থ, সেখানে যদি দেখা যায় মোটামুটি 50%-এর বেশি, 60-70% হলে তো খুবই ভালো, 60%-এর বেশি যদি মরফোলজিক্যাল তার যদি সাইন হয়, মানে তার যদি সাউন্ড হয়, তাহলে কিন্তু প্রেগনেন্সি না আসার আপাততভাবে কোনো কারণ নেই। তারপরে আমরা দেখা হয় সেটা হচ্ছে কি, যে মর্টিলিটি, অর্থাৎ একটা স্পার্ম ওই জায়গায় গিয়ে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদিও এই রিপোর্টটাতে, আমি যে রিপোর্টটা দেখাচ্ছি, সেটাতে কিন্তু ভাগ করে 1 ঘন্টা পরে কতটা, 2 ঘন্টা পরে কতটা, বা 3 ঘন্টা পরে কতটা থাকে সেটা দিচ্ছে না। কিন্তু অনেক সময় অনেক রিপোর্ট কিন্তু অনেক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তাদের সুন্দরভাবে জানিয়ে দেয় যে ওই স্পার্মটা ওই শরীরে গিয়ে কতক্ষণ পরে কতজন বেঁচে থাকতে, মানে কত পার্সেন্ট, দেখা যাচ্ছে 50% মারা যাচ্ছে, 50% কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে, আর 50% হয়তো 1 ঘন্টা পরে মারা যাচ্ছে। এই পরিস্থিতির উপরে কিন্তু আমরা ডিপেন্ড করে বলতে পারবো যে ওই স্পার্মের দ্বারা ফার্টিলাইজেশন সম্ভব কিনা। আর একটা কারণ হচ্ছে, যখন যদি দেখা যায় একটা স্পার্মের তো লিভিং টাইম হচ্ছে, সে কতক্ষণ বেঁচে থাকতো, তো 3 দিন। একটা স্পার্ম যদি 3 দিন বাঁচতে পারে একটা ফিমেল বডিতে গিয়ে, এবং সেই সময়ের মধ্যে যদি সে একটা ওভামকে পেয়ে যায়, তাহলে কিন্তু সে ফার্টিলাইজ করতে পারে। কিন্তু যে 3 দিন বাঁচতে পারলো না, মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হচ্ছে, তার পক্ষে তো সম্ভব নয়। সেই জন্য আমাদের কিন্তু এই সকল জায়গায় যে স্পার্মের মর্টিলিটি রেটটা বাড়ানোর কথা ভাবতে হবে। পরে কথা ভাবছি যে অ্যাক্টিভ মর্টিলিটি, অর্থাৎ অতজন তো বেঁচে আছে, অতগুলো স্পার্ম তো বেঁচে আছে, কিন্তু তারা অ্যাক্টিভ ভাবে কতজন, সেই অ্যাক্টিভের কিন্তু একটা ব্যাপারও কিন্তু থেকে যাচ্ছে। যে যদি দেখা যায় যে মোটামুটি ভাবে 30 থেকে 35% যদি অ্যাক্টিভ থাকে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভালো রেজাল্ট একটা পেতেই পারি। আরেকটা দেখুন, সব ক্ষেত্রে দেখবেন একটা হচ্ছে পাস সেলের ব্যাপার, অর্থাৎ এই পাস সেল যদি খুব বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ইনফার্টিলিটির অন্যতম একটা কারণ। তাছাড়া আমরা এপিথেলিয়াল সেল এবং রেড ব্লাড সেলের কথা পাচ্ছি। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে কি, যে এই একটা রিপোর্টে আমরা কি দেখব, এই রিপোর্টের জানাটাই কিন্তু খুব বড় জানা। এই জানার বেশ কিছুটা আমরা আমি আপনার কেন্ট খুলে দেখিয়ে দেবো, এই জানার বেশ কিছুটা আমরা কেন্টে পাচ্ছি, কিন্তু কেন্টের সময় তো এইভাবে অ্যানালাইসিস ছিল না। কিন্তু এই অ্যানালাইসিসটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সাফল্যের হার অনেকটাই বাড়বে। কিভাবে বাড়বে, তার
তার পিছনে কিন্তু ওই তিনটে মায়াজমের মজার একটা ঘটনা রয়ে গেছে। এই তিনটে মায়াজম এমন ভাবে কিছু ঘটনাগুলো ঘটায় যার জন্য এই স্পার্ম রিপোর্টের এত কিছু অ্যাবনর্মালিটি বা নর্মালিটি বা অনেক কিছু ঘটে থাকতে পারে। আপনারা একটু যদি যেটা আমাদেরকে ডক্টর অমরনাথ স্যার বারবার বলতেন যে বা বলেছেন যে প্রশ্ন মনের ভিতরে প্রশ্ন জন্মাতে হবে। এই যে মনে করুন একটা মরফোলজিতে গিয়ে দেখা গেল যে দুখানা হেড, যদি এইটা যদি ম্যাক্সিমাম হয়ে গিয়ে থাকে, আমরা কিন্তু তাহলে একটা কনজেনিটাল ডিফেক্ট বা তার একটা বাই বর্ন একটা ডিফিকাল্টিস হচ্ছে আমরা ভাবতে পারি না? আমরা কি যদি অস্বাভাবিকভাবে স্পার্মটা যদি কমে গিয়ে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিন্তু তার কারণ দেখবেন যে যত পার্সেল যা কিছু ঘটনাগুলো ঘটায় সে কিন্তু কমিয়ে দেয়। এই কমানোর পেছনে কিন্তু সাইকোটিকের কিন্তু একটা প্রভাব থাকে। যদিও সাইকোটিক কিন্তু অনেক জায়গায় বৃদ্ধির কথা বলেছে, আমরা কিন্তু এখানে বৃদ্ধির কথা ভাববো না। আমরা সেই আগের যে জায়গাটাতে আমরা দেখছিলাম, অর্থাৎ এই যে গনোরিয়া, মামস এবং এইচআইভির প্রভাবের জন্য কিভাবে একটা স্পার্মকে ওই পরিস্থিতিটা, মানে ওই আমাদের ভাষায় ওই মাজমটা বা এলোপ্যাথি শাস্ত্রের ভাষায় ওই পজিটিভ অর্গানিজমটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেই অ্যানালাইসিসটা আমরা যদি ঠিকভাবে করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আরেকটা মেডিসিনে উপনীত হতে পারবো। আমি কিন্তু কখনো সেটাকে একটা পার্টিকুলার সিমটম বলতে পারছি না, কিন্তু সেটা এমন একটা জেনারেল গাইডিং সিমটম, সেই জেনারেল গাইডিং সিমটমের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে সেই জায়গাটাতে আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারি। দেখুন এখানে একটা দেখানো হচ্ছে যে আমরা কি পাবো। আমরা ভলিউম পাবো, আমরা তার কোয়াগুলেটিং টাইম পাবো, আমরা ইজাকুলেশন টাইম পাবো, আমরা তার অ্যাপিয়ারেন্স, সেটা অ্যালকালিন কি ফসফেট অ্যাসিডিক সেটা আমরা জানতে পারি, পিএইচ এর ব্যাপার পাবো এবং তার ভেলোসিটির ব্যাপার পাচ্ছি। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন আমরা কি পাচ্ছি, তার স্পার্মের কাউন্ট পাচ্ছি, স্পার্ম মর্টালিটি পাচ্ছি, হ্যাঁ, স্পার্মের ভেরিয়েবিলিটি পাচ্ছি, তার এই লেখাটা ঠিক আমি বুঝতে পারছি না, চশমাতে বুঝতে পারছি না, অতএব ছেড়ে দিলাম। আর একটা হচ্ছে ফ্রাক্টোজের ব্যাপার থেকে যায়, আর একটা হচ্ছে অ্যাসিড ফসফেটের একটা ব্যাপার থেকে যায়। ফ্রাক্টোজের যে গ্লুকোজের একটা ব্যাপার, সেটা কি পরিমাণে আছে তার উপরে কিন্তু সে কনসিভ করতে পারবে কি পারবে না, এই জায়গাগুলো কিন্তু আমরা ইজিলি চিন্তা ভাবনা করে এগোতে পারি। এইবার যে জায়গাগুলোকে বলবো সেটা হচ্ছে কি, যে আজোস্পার্মিয়া বললাম, অর্থাৎ একদম স্পার্ম না থাকা। অলিগোস্পার্মিয়া মানে পরিমাণে কম, যে পরিমাণে থাকলে হবে সেই পরিমাণে কম থাকলে কিন্তু অলিগোস্পার্মিয়া হয়, বা সেই রকম জায়গাতে কিন্তু আমরা সফল হতে পারি না, অর্থাৎ আমাদের ফার্টিলিটি সম্ভব নয়। আর একটা আমরা কি বলেছিলাম, জেনেটিক ডিসঅর্ডার, হ্যাঁ, ক্লিনফার সিনড্রোমের কথা বলেছি, হ্যাঁ, মায়োটনিক ডিস্ট্রফির কথা বলেছি। এইরকম জায়গা কিন্তু মায়োটনিক ডিস্ট্রফি হলেও কিন্তু এই স্পার্মের গন্ডগোলের জন্য কিন্তু আমাদের এই সফলতা আসে না। আমাদের সফলতা নয়, আমি বলতে চাইছি হোমিওপ্যাথি সফলতার কথা বলতে চাইছি না, আমি বলতে চাইছি একজন সুখী দাম্পত্য জীবনে পিতৃত্বের স্বাদ পাবে না। প্রথমেই যেটা বলা আমার উচিত ছিল, যেটা আমার এই আজকের ল্যাপটপের গন্ডগোলের জন্য আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে প্রথমে বলবো যে আগে ইনফার্টিলিটিটা কাকে বলে। হ্যাঁ, ইনফার্টিলিটি হচ্ছে একজন হ্যাপি কাপল যদি 1 বছর স্বাভাবিকভাবে মেলামেশা করার পর যদি তাদের কোনো সন্তান না এসে থাকে, তখন সেই জিনিসটাকে বলা হবে ইনফার্টিলিটি। 1 বছর একটা সময় তাকে দিতে হবে, কারণ সবকিছু চাইলে সঙ্গে সঙ্গে না। কিন্তু যদি দেখা যায় যে 2 বছর 2.5 বছর কেটে গেছে, তারা কোনো প্রোটেকশন ছাড়াই মিলিত হচ্ছে, তাতে যদি দেখা যায় যে না এসে থাকে, তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কোনটা, যখন নাকি প্রথম অবস্থাতেই সেই বাচ্চাটা এলো না। আর সেকেন্ডারি কোনটা, না প্রথম বাচ্চা এসে গেছে কিন্তু দ্বিতীয় বাচ্চা কোনো অবস্থাতেই ওই 2.5-3 বছর পরে যখন তারা চেষ্টা করছেন, কোনোভাবেই যখন আসছে না, তখন সেই জিনিসটাকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো আমাদের এখানে চিকিৎসার মূল উদ্দেশ্য বা আজকে আমাদের পড়ানোর যেটা আলোচনা আমরা করছি, সেটা হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি। দরকার হলে একই ঘটনা সেকেন্ডারিতে ঘটে, তবে চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের তখন অনেকভাবে বদলে ফেলতে হয়। কারণ আলটিমেট একটা সন্তান এলো, সে যখন দ্বিতীয় সন্তান দিতে পারছে না, তখন কিন্তু সেটা যদি ইনফার্টিলিটি, অর্থাৎ সেকেন্ডারি ইনফার্টিলিটি কিছু চিন্তা ভাবনা খুব সংক্ষেপে কিন্তু আলাদা। সে যাই হোক, একটা যেটা বললাম সেটা হচ্ছে ম্যালফরমেশন অফ স্পার্ম, যেটা একটু আগে আপনারা এতে দেখেছেন। হ্যাঁ, স্পার্ম যদি ঠিকভাবে ফার্টিলাইজের উপযুক্ত না হয়, এরকম অনেক সময় দেখা যায় যে তারা ফার্টিলাইজ করতে পারছে না, মানে
ততক্ষণ বেঁচে থাকতে পারছে না, সেই জায়গা থেকে আমাদেরকে কনসিডার করতে হবে। আমরা রোগের কথা বলেছি, রোগের ভিতরে আমাদের কি ছিল, স্বাস্থ্য সম্বন্ধে কথা এসেছে, ডায়াবেটিসের কথা হচ্ছে, আরেকটা কি হয় সেটা হচ্ছে কি ইমিউন ডিসঅর্ডার। তার ইমিউনোলজির বেশ কিছু যদি গন্ডগোল থেকে থাকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে তার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব হচ্ছে না। আর ভেরিকোজ ভেন কথা তো একবার বলেছি, সেটা হচ্ছে ভেনের এনলার্জমেন্ট। আরেকটা যেটা হয়, যেটা যাদের মনে করুন বেশ কিছু ধরে প্রচুর চিকিৎসা চলছে, মনে করুন একটা ক্যান্সারের রোগীর পক্ষে খুবই সম্ভব হয়ে ওঠে না পিতৃত্বের সাথ, কারণ হচ্ছে তার কেমোথেরাপি, তার রেডিয়েশন বা অন্য কোনো প্রকার সার্জিক্যাল রিমুভ করে যদি কারো যদি একটা টেস্টিস বা অনেক সময় যদি দুটো টেস্টিস বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার পক্ষে কখনোই সম্ভব নয় এই ধরনের ইনফার্টিলিটি থেকে বাঁচা। অর্থাৎ এটাকে আমাদেরকে বুঝতে হবে। আর এখন আমরা কি বললাম, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যারা প্রচন্ড পরিমাণে অ্যালকোহল নেন, যারা ড্রাগ ইউজ করেন, যারা স্মোক করেন, যারা অ্যান্টিবায়োটিক ওষুধ খান বা স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাদের পক্ষেও কিন্তু এই ধরনের ইনফার্টিলিটিতে ভোগবার একটা প্রচন্ড সম্ভাবনা থাকে। আর কাদের হয়, যাদের হরমোনাল অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে, প্রচন্ড পরিমাণে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, এরকম প্রত্যেকটা কেসে কিন্তু আমরা এই সংকটপূর্ণ জায়গাটাকে দেখতে পাই। আরেকটা কি হয়, অনেক মানুষের ভিতরে কোনো কনসাসনেস নেই, যে তারা ঠিকভাবে জানে না যে কোন সময় সহবাস করলে বা কিভাবে মিলিত হলে সেটা হবে। কারণ ওই সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড একটা ব্যাপার আছেই, সেটা যখন কখন কন্ট্রাসেপটিভ সম্বন্ধে যদি বিশদ পড়ানো হয় বা এটা সম্বন্ধে বলানো হয় তখন বলবো। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে, যেহেতু গড়পড়তা সুস্থ মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 14 দিনের মাথাতে গিয়েই ওই অভুলেশন হয়ে থাকে, তাহলে ওই সময়টা হচ্ছে প্রপার টাইম, তার 2 দিন আগে থেকে। কারণ একটু আগে আমি বলেছিলাম যে 72 ঘন্টা স্পার্ম বাঁচে, অর্থাৎ অভুলেশন হবার 72 আগেও যদি একটা স্পার্ম যদি পেনিট্রেট করে সেখানে, তাহলে কিন্তু হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, একটা ওভাম বাঁচে মোটামুটি ভাবে 2 দিন, অতএব ওভামের বেঁচে থাকা 2 দিন পরেও যদি একটা স্পার্ম যদি সেখানে যেতে পারে, তাহলে কিন্তু সম্ভাবনাটা থাকে। সেই গড়পড়তা একটা হিসেব করে, খুব সুন্দর একটা হিসেব আছে, সেখান থেকে আমরা দেখতে পাই কি না, ওই 12 অথবা দিকে 10 আর সেদিকে হচ্ছে 20-22 দিন, দুটোই মিলে আমরা বলেছি 7 দিন আগে এবং পরে, অর্থাৎ এই জায়গাটা ডেঞ্জার পিরিয়ড এবং সেফ পিরিয়ডের একটা হিসেব আছে। সেই জায়গাটা যদি ভিতরে কনসাসনেস আমাদের আনা যায়, তাহলে আমাদের সম্ভব হতে পারে। আরেকটা কি হয়, যে যেহেতু আমরা এখন প্রচন্ড পরিমাণে মেন্টাল স্ট্রেস, বর্তমান যুব সমাজ প্রচন্ড অর্থনৈতিক চাপের জন্য, তাদের কাজের চাপ, পরিশ্রমের চাপ, রাত জেগে কাজ, সেইভাবে যে ফ্র্যাঙ্কলি একটা এনজয়মেন্ট যে জিনিসটাকে বলা হয়, সেটা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। মানসিক চাপের জন্য হয় না, মানসিক বিশৃঙ্খলার জন্য হয় না, কেউ কাউকে মেনে চলছে না তার জন্য হয় না, এরকম নানান কারণে কিন্তু আমাদের এই জায়গাটা ভাবতে হবে। ওই যে প্রথমে বলেছিলাম 10%-এর হিসেব কোনো পাওয়া যায় না, হু পর্যন্ত বলছে ওই 10%-এর হিসেব কি কখনই দিতে পারবে না, কারণ তাদের কি ধরনের অসুবিধার জন্য যেটা হচ্ছে আমরা কিন্তু সেইভাবে তথাকথিত ভাবে আমরা জানি না। আচ্ছা, এবার আমরা চলে যাব আর কতগুলো এই টার্মগুলো, তো যেটা অটোমেটিক্যালি এগুলো সমস্ত বলাই হয়ে গেছে, আমি সেটার সম্বন্ধে আর ডিটেলস আমি যেতে চাইছি না। এবার সময় শেষ, আজকে আমার নিজের ব্যর্থতার জন্যই তো সময়টা আমি নিজে নষ্ট করেছি, কোনোদিন পৌঁছে দেবার চেষ্টা করব, সে যাই হোক। এইবার চলে আসুন, যতগুলো আলোচনা হলো আজকে, আলোচনাটা একটু বিশৃঙ্খল হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত বাজে ক্লাস আমি জীবনে করেছি বলে আমার মনে হয় না। সে যাই হোক, আমরা যেহেতু ওই প্রথম দিনে বলেছিলাম তোমারই করিয়েছি আমাদের আমাদের জীবনের ধ্রুবতারা, অর্থাৎ সেই কেন্টকে বাদ দিয়ে কিন্তু আমরা আজকে কোনো আলোচনাই করব না। তার কারণ মডার্ন সায়েন্সের বেশ কিছু তথ্য আমার কাছে এলেও, যেহেতু সেটা কেন্টে নেই, আমি সেটা আজকে বলবো না, সেটাই নিয়ে আলোচনা করব যেটা আজকে আমি কেন্টে পেয়েছি। তাহলে এবার দেখুন, আমি এইভাবে কষ্ট করে স্লাইডটাকে তৈরি করেছি। যদি আমরা কেন্ট রেপার্টরির জেনাটেলিয়া, আগে ফিমেলে চলে যাই, দেখুন ইনফার্টিলিটি এবং এর মধ্যে কি বলবো, স্টেরিলিটির মধ্যে তথাকথিত কিন্তু খুব একটা পার্থক্য নেই, কিন্তু ডক্টর কেন্ট স্টেরিলিটিটা দিয়েছেন ফিমেলে গিয়ে। অর্থাৎ আমরা যদি এই পেজ নাম্বার 744,
সে পেজ নাম্বার 744 গিয়ে পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমরা রাফলি বা ব্রডলি কিন্তু আমরা প্রচুর ভালো ভালো পলিক টেস্ট মেডিসিনের কথা ভাববো, সেইখান থেকে থেরাপিউটিক্যালি আমরা এগোতে পারি, অথবা ওই যে 20টা মেডিসিন আছে সেটাকে বাদ দিয়েও আমরা এগোতে পারি। সেইটা চিন্তা করবে আমরা কখন কোন রোগীটাকে কোন লক্ষণের প্রাধান্য দিয়ে আমরা এগোতে পারবো। কি এরকমও হতে পারে যে রোগীটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, অথবা এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখে বা আমাদের রিপোর্ট দেখে আমরা রোগীটা তো ছেড়েও দিতে পারি। যাই হোক, আমাদের চেষ্টা তো ত্রুটি করে নেই, কিন্তু কারো যদি মনে করুন রিপ্রোডাক্টিভ অর্গান যদি কোনো মহিলার না থাকে, অথবা ওই পুরুষের যদি ওই ধরনের আজুস্পার্মিয়ার কেস হয়, তাহলে নিশ্চয়ই আমরা রোগীটাকে ছেড়ে দেবো। কখনো আমরা হোমিওপ্যাথির বদনাম বা আমাদের ব্যর্থ চিন্তা ভাবনাটাকে আরো ব্যর্থতমের দিকে নিয়ে যাব না। এবার দেখুন, যেটা বললাম, স্টেরিলিটি জেনারেটিলে ফিমেলে আমরা এত পাতায় পাচ্ছি, তাতে আমরা ডিটেলস কিন্তু অনেক ধরনের মেডিসিন পেলাম। কিন্তু যেহেতু আজকে আমরা কেন্টের আমরা মেল এটা নিয়ে আলোচনা করব, সেখানে দেখুন পেজ নাম্বার 693, পেজ নাম্বার 693 একটু যদি আপনারা থাকে আপনারা একটু দেখুন। প্রথমে দিয়েছি কিন্তু অ্যাট্রফি অফ টেস্টিস। অ্যাট্রফি অফ টেস্টিসে কিন্তু আমরা খুব ভালো ভালো কতগুলো স্পেসিফিক মেডিসিন পাবো, বা স্পেসিফিক যদি আমরা নাও মানি, কিন্তু আসলে আমি বলতে চাইছি কি, যে ঘটনাগুলোর জন্য মনে করুন আপনার ক্লিনফেল্টার সিনড্রোম আপনি পেলেন, আপনি জানেন যে সেটা হচ্ছে স্মল টেস্টিসের জন্য, আপনি ইউএসজি করে দেখেছেন, বা পেশেন্ট নিজে এসে বলবে যে না আমার ডান দিকেরটা যে বাঁ দিকটা ছোট কি ডান দিকটা বলো, এমনি ফিজিওলজিক্যালি ডান দিকের চেয়ে বাঁ দিকটা ছোট, কিন্তু সেটা যদি তার চেয়ে বেশি ছোট হয়, যদি স্পার্ম উৎপন্ন যদি ঠিক করতে না পারে, সেই জায়গার মেডিসিন গুলো দেখুন আমরা কত ভালো ভালোভাবে পাচ্ছি। তবু একটু আলোচনা করে নিচ্ছি। তার ভিতরে কথা আছে এমন কার্ব আছে, জেলসিমিয়াম আছে, ক্যালি আয়োডের মতো একটা সিফিলিটিক মেডিসিন আছে, লাইসিন আছে, এবং জিঙ্কের মতো একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আছে এই জায়গাটাতে। দ্বিতীয় কথা কি আমরা পাবো, প্রথম পেয়েছিলাম অ্যাট্রফি, উল্টোটাই হচ্ছে যে এনলার্জমেন্ট অফ দ্য স্পারমেটিক কর্ড, অর্থাৎ এই স্পারমেটিক কর্ড যদি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে থাকে, পেজ নাম্বার 694 দেখুন, এনলার্জমেন্ট যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ওষুধের কথা আমরা কিন্তু অতি অবশ্যই ভাববো। তার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট মেডিসিন হচ্ছে অরামেলিকাম। হাইড্রোসিলের ক্ষেত্রে কিন্তু এরকম কতগুলো ঘটনা দেখা যায়, আমি পেজ নাম্বার উল্লেখ করেছি, পেজ নাম্বার হচ্ছে 699। যদি আমরা হাইড্রোসিলের কথা দেখি, হ্যাঁ, সেইখানে কিন্তু আমরা এই অসুবিধার কথা আমরা জানতে পারছি। আর এটা দেখুন ইম্পর্টেন্সের কিন্তু একটা আলাদা মানে আছে। ইম্পর্টেন্স যে সহবাসে অক্ষমতা, যে সহবাস করতে পারে না, ইম্পর্টেন্সি। এবার ঘটনা হচ্ছে যে ইম্পর্টেন্সি আর ইনফার্টিলিটি কি এক জিনিস? না, ইনফার্টিলিটি হচ্ছে সন্তান জন্ম দিতে না পারা, আর ইম্পর্টেন্সি হচ্ছে সহবাস করতে না পারা। পাকের চক্রে এটার সাথে ওটার একটা সম্পর্ক আছে, কিন্তু এই জিনিসটা যে কতখানি গুরুত্বপূর্ণ জিনিস, যদি প্রচুর আপনাদের অভিজ্ঞতা না থাকে এই ইম্পর্টেন্সি ব্যাপারে বা রুগী দেখার, তাহলে কিন্তু কখনোই সেই সমাধানের জায়গা পৌঁছতে পারবেন না, যে জায়গা থেকে আমি আজকে এটাকে বলার চেষ্টা করছি। তো ইম্পর্টেন্সিতে সরাসরি কিছু পাচ্ছেন না, চলে যেতে হবে আপনাকে ইরেকশনে, ওয়ান্টিং, পেজ নাম্বার 696। এই পেজ নাম্বার 696 গিয়ে আপনার যদি ওই পরিস্থিতিগুলো, যতগুলো রুব্রিকের পত্র, যতগুলো সাব রুব্রিক আছে, সেই জায়গাগুলো কিন্তু একটু ঘাটেন এবং পেশেন্টের সাথে যদি কম্পেয়ার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই কতগুলো ভালো ওষুধের কিন্তু আপনি পৌঁছতে পারেন। তারপর দেখুন ইনফ্লামেশনকে কেন দেখবো, কারণ ইনফ্লামেশনের জন্যই কিন্তু আমরা এই 4-5টা সাবরুব্রিক পাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে স্পারমেটিক কর্ড পাবো, আমরা গনোরিয়া পাবো, এবং একটা এপিডিডাইমিস পাবো। এই তিনটেই আপনি প্যাথোলজিক্যাল পরিস্থিতি বলুন বা মাজমেটিক ব্যাপারে বলুন, এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মেডিসিনের সন্ধান ডক্টর কেন্ট আমাদেরকে দিয়ে গেছেন। তার ভিতরে 699 আমরা যদি পেজ নাম্বার দেখি, তাহলে দেখুন ইনফ্লামেশন পরে মনে কথা হচ্ছে স্পারমেটিক কর্ড ইনফ্লামেশন হলে যে স্পঞ্জিয়া এবং পালসিটিলার মতো মেডিসিন এবং রোডোডেন্ড্রন এবং সিফিলিনামের মতো মেডিসিন, এত বড় পলিটেস্ট এবং এত বড় মাজমেটিক মেডিসিন আছে, সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই সেই জায়গাটাতে পৌঁছতে পারি যদি আমরা প্যাথোলজিক্যাল সেই জায়গা পাই। আরেকটা কি হচ্ছে গনোরিয়ার ব্যাপারটা, তো আমাদের একদম কি বলবো, গনোরিয়া, থুজার, মেডোরিনাম আমরা
জানি না এমন কোনো হোমিওপ্যাথি নেই। যদি এইখান থেকে আমরা কোনো ক্লু পেতে পারি তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমরা এই ধরনের ওষুধের কথা ভাববো, যেখানে গনোরিয়াল সাপ্রেশন হয়ে, দেখুন এমনি গনোরিয়াল সাপ্রেশন হচ্ছে পিতৃপুরুষদের কাছ থেকে, সে জায়গায় আমরা পেয়েছি, ব্যক্তিগতভাবে নিজের গনোরিয়াল সাপ্রেশন ঘটিয়েছি আমরা, মানে উল্টোপাল্টা মেডিসিন দিয়ে কি আমাদের মডার্ন মেডিসিনের মাধ্যমে। সেই জায়গাটার জন্য যদি ইনফার্টিলিটি হয়, আমরা তো ক্লিমেটিস, মেড্রোনিয়াম এবং পালস, এই যে এত বড় বড় ভালো মেডিসিন আছে, ক্লিমেটিস, মেড্রোনিয়াম এবং পালস একটা স্তম্ভ, সেই জায়গাটার সাথে কিন্তু পেশেন্টের চারিত্রিক বৈশিষ্ট্য বা অন্যান্য যাবতীয় পরিস্থিতিগুলো কিন্তু মিলিয়ে আমরা দেখতেই পারি। সরি, তারপরে আমরা চলে যেতেই পারি যে এপিডিডাইমিসের ব্যাপার, যেটা আমি একটু আগে আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম। এই যে এপিডিডাইমিস, হ্যাঁ, এইখানটা কি হচ্ছে, জাস্ট টেস্টিসের এখান থেকে স্পার্ম বেরিয়েছে, সব থেকে আগে স্টোরেজ হয় এরকম জায়গাটাতে। এইখানে যদি কোনো প্রকার ব্লক বা যদি ইনফ্লামেশন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই আর ভাস ডিফারেন্স দিয়ে কিন্তু এইভাবে ওই পথ অতিক্রম করে কিন্তু আসতে পারে না। অতএব এই জায়গাটাকে কিন্তু আমাদের অনেকখানি ওয়াকিবহাল হতে হবে এবং জানতে হবে। অতএব এই এপিডিডাইমিসের ইনফ্লামেশনের জন্য দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এখানে কিন্তু 700 পাতাতে ডক্টর কেন্ট এই জায়গাটাতে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ওই পালস, রোডোডেন্ড্রন এবং স্পঞ্জিয়ার কথা বলেছেন। যদি আমরা দেখতে পাই যে এই ধরনের পরিস্থিতি আছে, আমরা নিশ্চয়ই দেব। আরেকটা দেখুন, এম্পায়োসিল বলে একটা কথা আছে ওই পাতাতেই। হ্যাঁ, এম্পায়োসিলটা জিনিসটা কি, ওখানে খুব সম্ভবত পুঁজ জমে যাওয়া, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি কিন্তু বলা হয় এম্পায়োসিল। অর্থাৎ এই হিস্ট্রি যদি পাওয়া যায় বা ইউএসজি তে যদি সেরকম কোনো প্রকার ফাইন্ডিংস পাই, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই ক্যালিসাল, পালসেটিলা, সোডিনাম, সাইলেসিয়া এবং সালফার এইরকম গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা ভাববো, যদি পেশেন্টের আর অন্যান্য গাইডিং সিমটমগুলো কিন্তু আমাদের সাপোর্ট করে। আর একটা কি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাড হ্যাবিট অফ মাস্টারবেশন। এটা তো খুব বড় ব্যাপার, আমরা প্রচুর সময় আমরা দিয়ে দেখেছি। ওই যে অ্যাগনাসে পেয়েছি যে পুরানো পাপি বলে কোথায় বিভিন্ন বাংলা বই আমরা পেয়েছি, তখন আমরা ছোটবেলায় শুনতাম বাবার মুখে, হ্যাঁ, এরকম ব্যাপার কথাগুলো। সেখানে ওনাকে বাবাকে দেখতাম যে অ্যাগনাস 30, অ্যাগনাস 200 এইরকম খুব প্রচন্ড পরিমাণে ব্যবহার করতেন, হ্যাঁ, এবং মাঝমেটিক ব্লক কাটানোর জন্য হয়তো কখনো থুজা দিয়েছেন, কখনো সিফিলিনাম দিয়েছেন। তো সেইখান থেকে আমার যেন খুব উপলব্ধি হয়ে গেছে যে সকল পুরুষদের ভিতরে এই ধরনের একটা বদ অভ্যাস, কন্টিনিউ মাস্টারবেশন একটা হ্যাবিট বা বাজে জায়গায় যাবার একটা হ্যাবিট, হ্যাঁ, যাদের ভিতরে আছে, সেরকম জায়গায় কিন্তু ওই থুজা, মেড্রোনিয়াম বা এদিকে অ্যাগনাস কাস্ট, হ্যাঁ, 30 বা 200 পোটেন্সি বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সাফল্যের আমি অন্তত অংশীদার। আর একটা কি হয়, ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিস এবং ফাইমোসিস হচ্ছে কি, যে যেহেতু একটা ডিস্টারবেন্স হয়, এটা কিন্তু কতটা সমর্থনযোগ্য জানি না, কিন্তু প্রায় সময় অস্বীকার করার উপায় নেই যে প্যারাফাইমোসিস এবং পাইমোসিসের পরিস্থিতির জন্য, যেটা 708 পাতায় ডক্টর কেন্ট বলেছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো ভালো মেডিসিনের সন্ধান কিন্তু আমরা পাচ্ছি। এবার দেখুন, যেটা একটু আগে ইনফ্লামেশন বলেছিলাম স্পারমেটিক কর্ডের, এই জায়গায় আমরা পাচ্ছি কি সোয়েলিং অফ দ্য স্পারমেটিক কর্ড, পেজ নাম্বার 712 পাতায় আমরা পেয়ে যাচ্ছি সোয়েলিং অফ স্পারমেটিক কর্ড। সেখানে দেখুন পালসেটিলা, ক্লিমেটিভ এবং স্পঞ্জিয়ার একাধিক জায়গায় আধিপত্য। তাহলে এই যে জায়গাটা আমাদের কিন্তু এড়িয়ে গেলে কখনোই চলবে না। আরেকটা দেখুন কত সুন্দর একটা রুব্রিক, মানে আমরা জেনে না জেনে দিয়ে থাকি। আমরা তো সবসময় দেখেছি যে মাংসের পাস হিস্ট্রিতে মাংস পেয়েছি, আমরা যেন পালসেটিলা দেওয়ার জন্য একটুখানি আমাদের হাত চুলকায়, অন্তত আমার হাত চুলকায় যদি দেখি যে ওই পেশেন্টের ভিতরে পালসের যদি আর কোনো অ্যাক্টিভিটিস আমরা পাই। তাহলে যদি ইনফার্টিলিটির ক্ষেত্রে পালস কত বড় ভূমিকা নিতে পারে, যদি দেখা যায় তার পাস হিস্ট্রিতে আমরা কখনো মাংসের মতো রোগ ইতিহাস পেয়ে থাকি। আমরা জানি যে আমরা নেভার ট্রিট দ্য পেশেন্ট, আমরা রোগ চিনতে করি না, কিন্তু রোগের নামটা তো অনেকবার বলেছি, তো রোগের নামটা আমাকে জানতে হবে। তাহলে মামসটা কি সেটা আমি যদি না জানি, গনোরিয়া কি সেটা আমি যদি না জানি, টিউবারকুলোসিস কি আমি যদি সেটা না জানি, বা মনে করুন কলেরা কি আমি যদি সেটা না জানি, তাহলে এই যে হ্যাজার্ড অফ কলেরা, হ্যাজার্ড অফ কি বলবো, যে যত ধরনের রোগের কথা বলা হয়েছে, তাহলে আমাদের কিন্তু জানতে হবে। আমার ওষুধ নির্বাচন না হোক,
হ্যাঁ, কিন্তু আপনাকে জানতে হবে ঠিক যেভাবে আমরা এই সাবটেস্ট অফ গনোরিয়া যদি পাই 713 পাতায়, যদি আমি চেষ্টা করি, দেখুন সাবটেস্ট অফ গনোরিয়া কত ভালো ভালো মেডিসিন আমরা কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। তাহলে সাবটেস্ট অফ গনোরিয়া মানেই যে সবসময় থুজার মেডোরিনাম হবে তার কিন্তু কিন্তু তার এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। থুজা এবং মেডোরিনিয়াম ছাড়াও আমরা কিন্তু অনেক ধরনের মেডিসিনের আমরা যেতে পারি, হ্যাঁ, যদি আমরা এই ধরনের সিমটম গুলো পাচ্ছি। আরেকটা হচ্ছে থিকেনিং অফ দ্য স্পাইনাল স্পারমেটিক কর্ড, যদি সেটা পুরু হয়ে যায়, ঘন হয়ে যায়, ওই সালপিনজাইটিসের মতো যেটা মহিলাদের ক্ষেত্রে ঘটে, এখানে কিন্তু আমরা খুব ভালো মেডিসিনের সন্ধান দিতেই পারি যদি এই থিকেনিং হয়। স্পারমেটিক হবে, ক্লিমেটিস, রাস্টাক্স এবং সালফার কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এই জায়গাগুলোকে মানতে হবে। রুব্রিক গুলোকে মানতে হবে রুব্রিকের মতো ভেবে, এটা জাস্ট একটা পথ দেখানো যে এই মেডিসিন গুলোতে এই ধরনের লক্ষণগুলো আমরা পাবো, হ্যাঁ, অতএব আমরা সেটা অতি অবশ্যই নেব। আর ভেরিকোসিলের কথা তো আমরা আরেকবার বলে দিচ্ছি যে 714 নম্বর পাতায় আছে ভেরিকোসিল সম্বন্ধে। সেখানে যদি ফার্স্ট এড মেডিসিন খুব একটা নেই, কিন্তু যে সকল মেডিসিন গুলো আছে তার সাথে যদি অন্যান্য পেশেন্টের কনস্টিটিউশনাল, মেন্টাল অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ জেনারেল গাইডিং সিমটম যদি বা আনকমন পিকুলার সিমটম যদি একটা মিলিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কেল্লা ফাতে। এবার দেখুন, সবকিছু হলো, আমরা কি মিজিলস আফটারকে গুরুত্ব দেবো না? নিশ্চয়ই আমরা দেবো। আমরা একটা ওবেসিটি আফটারকে গুরুত্ব দেবো না? আমরা নিশ্চয়ই দেবো। আমরা তো প্রায় সময় যে উন্ড, যে কোনো আঘাত লাগার পর, আমরা তো বলাই হচ্ছে আঘাত লাগার পর যে কোনো সমস্যাতে কিন্তু আমরা আর্নিকা, রুটা বা সিমফাইটাম বা স্পঞ্জিয়া এরকম প্রচুর ওষুধ আছে তার কথা ভাবি। তো এখান থেকে যদি দেখা যায় যে আঘাত লাগার পরে, অর্থাৎ এটা কিন্তু জেনারেল, এটা কিন্তু আর আপনারা ওই কেন্টের জেনারেলিয়া মেলে পাবেন না, এটা কিন্তু একদম জেনারেল লাইটিসে গিয়ে পাবেন। এই জায়গাগুলোতে হচ্ছে দেখুন 1373 পাতা, 1376 পাতা এবং 1422 পাতায় আপনারা যথাক্রমে মিজেলস আফটার, ওবেসিটি আফটার এবং উন্ড আফটার মেডিসিন গুলো কিন্তু আমরা এক ঝলকে দেখে নিতে পারি। আরেকটা দেখুন, আমরা তো অ্যান্টি মাইজোমেটিক নিয়ে দীর্ঘদিন ধরেই তো এই আমাদের হোমিও দর্পণে আমরা তো দেখছি, কিন্তু খুব একটা কেউ বোধহয় বলেননি, যদি বলে থাকেন আমি হয়তো সেদিন ছিলাম না। সেটা হচ্ছে ইন্টার কারেন্ট মেডিসিন বলে কিন্তু একটা ব্যাপার আছে। দুটো মেডিসিনের মধ্যবর্তী সময়ে কিন্তু আর্নিকাও দেয়া হয় ক্যান্সারের ক্ষেত্রে। আমি বলছি না, বলছেন বরিক। এইভাবে দেখা যায় যে ইন্টারকারেন্ট মেডিসিনের একটা প্রচলন আমাদের ভিতরে আছে। তবে ম্যাক্সিমাম সময় ইন্টারকারেন্ট মেডিসিন কিন্তু মাঝমেটিকই হয়, কিন্তু ইন্টারকারেন্ট শব্দটাকে যেহেতু এড়িয়ে যাওয়া যায় না, সেই জন্য আমি এখানে ইন্টারকারেন্ট মেডিসিন অথবা মাঝমেটিক মেডিসিন সেই সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। তার ভিতরে কি আছে? আর্নিকা আছে, থুজা আছে, সাইলেসি আছে, ভ্যাক্সিনিনাম আছে, মরবিলিনাম আছে, পালসিটেলের মতো মেডিসিন আছে। প্রত্যেকটি মেডিসিন তার নিজের জায়গায় যথেষ্ট সফল এবং যথেষ্ট এর সাথে, মানে দম্ভের সাথেই মেডিসিন গুলো কিন্তু কাজ করে, হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর প্যাথোলজিকে যেভাবে মানুন না মানুন, আপনাকে জানতে হবে যে পেশেন্টের আরোগ্যটাই ব্যাপার। অতি অবশ্যই কিন্তু সেই হোমিওপ্যাথির নীতি আপনাকে চলতে হবে। এইটুকু বিশ্বাস যদি আমরা হোমিওপ্যাথদের কাছে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ওই সাফল্যটা দেখাতে পারবো না যে সাফল্যটা আমরা অন্তত প্রত্যাশা করি বা হোমিও দর্পণ আজকে প্রত্যাশা করে। তো আপাতত ভাবে যেটুকু ভেবেছিলাম, আমি আমি নিশ্চিত যে আমি যেভাবে আজকে বলবো বলে ঠিক করেছিলাম, আমার এই কারিগরি বিদ্যা ঠিকভাবে প্রথমটা কাজ না করার জন্য আমি একটুখানি লজ্জিত এবং দুঃখিত, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে পরের দিন আশা করি এই ধরনের ভুল হবে না, পরের দিনে পড়ানোটা নিশ্চয়ই এর চেয়ে ভালো হবে। হ্যাঁ, এইটুকু বলে আজকে যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছেন এই শীতের রাতেও প্রত্যেককে ধন্যবাদ এবং অজস্র ভালোবাসা জানিয়ে সবাই কাছ থেকে আজকের মতো ভাবে বিদায় নিচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবেই আসলে আমাদেরকে অতীতের নেই ক্লাসটি আজকে করিয়েছেন। যদিও একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, এটা আসলে হতেই পারে, তারপরও অনেক অনেক চমৎকার ক্লাস আমরা উপভোগ করতে পেরেছি আজকে। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে স্লাইড গুলো তৈরি করে
আমাদের জন্য আপনি আজকের ক্লাসটি করলেন। তো যাই হোক, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী যে পর্ব আছে সেটিতে। তো আমরা প্রতিনিয়ত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাসের পরে আমাদের সিনিয়র যে স্যাররা আছেন সেই স্যারদেরকে আমরা সংযুক্ত করি। তো সেখানে আমি প্রথমেই সংযুক্ত করতে চাই অনেক স্যাররাই আমাদের আজকে সিনিয়র স্যাররা একটু লেটে এসেছেন। আমি আজকে আসলে সিরিয়াল ওয়াইজ কিছু বলবো না, ডাকবো না। আমি যারা একটু তাড়াতাড়ি এসেছিলেন আমি ওখান থেকে আসলে ডাকতে চাই। আমি প্রথমেই আমি আজকে জিতেন্দ্রনাথ স্যারকে অনুরোধ করব যে স্যার আপনি যদি কিছু বলেন আজকের ক্লাসটি সম্পর্কে। জিতেন্দ্রনাথ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, অন্যরা কি শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। জিতেন্দ্রনাথ স্যার আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো স্যারের আলোচনা আমি একটু ঢুকছি, তারপরেও আমি আলোচনা করে শুনলাম। স্যার অত্যন্ত সাবলীল আলোচনা করছেন, আর স্যার আলোচনার ভিতরে তো আলাদা একটা আর্ট থাকে। অত্যন্ত সুন্দর বাচনভঙ্গিতে স্যার বলেন, শুনতে অনেক ভালো লাগে। তো হোক, ওই স্যার পরে একজনের কিছু কথা বলছেন, র্যাপিড নিয়ে কথা বলছেন, যেগুলো আমরা সমৃদ্ধ হচ্ছি, যারা নবীরা সমৃদ্ধ হচ্ছে। তো একটা হচ্ছে আমি আরো একটু বলতে পারতাম যে কিছুটা বিস্তৃত আমার ঘটছে। আমার দ্বিতীয় কন্যা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আগামীকাল সকালে পরীক্ষা আছে, যার ফলে আমি পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম না। তো আমি সকলকে অন্যান্য শুনি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যার ভালো বলছেন। ঠিক আছে, এখানেই রাখুন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি চলে যেতে চাই যে আমাদের স্যাররা আসলে অনেকেই অনেক পরে ঢুকেছেন, তারপর আমি এক এক করে আমি ডেকে নিতে চাই। আমি এই পর্যায়ে পার্থপ্রদীপ স্যারকে আমি অনুরোধ করব যে স্যার আপনি যতটুকু সময় আপনি পেয়েছেন তারপরও যদি কিছু আমাদেরকে বলেন। স্যারের আমি তো লেটে ঢুকেছি, আপনারা সকলেই দেখেছেন। রাজীব জি স্যার আপনার উপস্থাপনা খুব সুন্দর। আর আমাদের নীলকমল বর্মন স্যার তো ঝড়ের বেগে যেরকম পড়ান অসাধারণ বলেছেন এবং উপভোগ্য হয়েছে। যতটুকু শুনেছি খুব ভালো লেগেছে এবং অনেক কিছু জানতেও পারছি, এবং মানে ওই যে টর্চের আলো ফেলে খোঁজা বলে না, সেইভাবে যেন উনি দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। অসাধারণ আলোচনা, স্যারকে ধন্যবাদ। আপনার উপস্থাপনা খুব ভালো হয়েছে এবং আজকে তো অনেকেই জয়েন করেছেন, দেখলাম প্রচুর জয়েন। খুব ভালো। আমার লেটে আসার জন্য আমি দুঃখিত। আপনাদের সকলকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সরি। আমি এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ওনার গলা ঠিক নেই, উনি বলতে পারবেন না। ইয়ে ও, দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে আমি
এই পর্যায়ে আমি ডাকবো সৈকত স্যার। তো অনেক পরে ঢুকেছেন, একটু আগে ঢুকলেন। আচ্ছা, আমি ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি যদি কিছু বলেন। আমি তো আজকে বোধহয় লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি সবার শেষে ঢুকলাম মনে হয়। হ্যাঁ, তারপরেও কিছু যদি একটু বলেন। আহ, বলার মানে আমি একদম লাস্টের দিকে শুনেছি, তবে সবচেয়ে বড় যেটা আমার চোখে লাগলো, মানে কি ভালো লাগলো আর কি, সেটা হচ্ছে আগের ক্লাসে স্যারের ক্লাসে বলেছিলাম যে হোমিওপ্যাথি যেহেতু সায়েন্স এবং আর্ট, তো নীলকমল স্যারের বক্তব্যের মধ্যে, তার ভাষা চয়নের মধ্যে আর্টের পার্টটা আমি দারুণভাবে খুঁজে পাই। আজকে দেখছি সায়েন্সের পার্টটা আর্টের থেকে বেশি হয়ে গেছে, কারণ স্যার টেকনোলজি যেভাবে ইউজ করেছেন আমিও পারি না, তো স্যার তো হোমিওপ্যাথি সায়েন্স আর্ট দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন, এবারই বোঝা গেল স্লাইড নিয়ে। আগে তো স্লাইড নিয়ে থাকতেন না, এখন স্লাইড নিয়ে প্রেজেন্টেশন করছেন, খুবই ভালো লাগলো। এবং আরো ভালোভাবে, আমি পুরোটা দেখতে পেলাম না, যেটুকু দেখতে পেলাম খুব সুন্দর হয়েছে। প্রথম দিকে বোধহয় ডিস্টার্ব করেছিল। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে স্যার আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের চেম্বারে সবাই জানেন আমরা সবাই হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি। এই কেস প্রচুর আসে, ভুরি ভুরি আসে, ইনফার্টিলিটির কেস বা ইরেকটাইল ডিসফাংশন, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশনের কেস নিয়েই বেশি আসে। এবং ইরেকটাইল ডিসফাংশনের জন্য ইনফার্টিলিটি, যে আমার সহজে স্খলন হয়ে যায় বা ঠিক মতো আমি কোয়েশন করতে পারি না, যেটা স্যার বলছিলেন, আমি লাস্টে যেটুকু শুনলাম, ঠিক মতো মেলামেশা করতে পারি না, এই ধরনের কেস। এবং আমরা দেখি এটার পেছনে প্যাথোলজিক্যাল কারণের থেকে মেন্টাল ব্লকেজ একটা, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে, যে আমি বোধহয় পারি না, আমার বোধহয় তাড়াতাড়ি স্খলন হচ্ছে, এই ধরনের ব্লকেজ। এবং একটা জড়ভাব, লজ্জা, যে যৌনতা বোধহয় একটা পাপ, এই ধরনের একটা অবচেতন মনে আমাদের ক্রিয়া করে। এবং এই জন্যই আমরা অনেক সময় যিনি সেক্সুয়াল পার্টনার আছে তার সঙ্গে মিশতে একটা জড়বোধ প্রথম দিকে আসে, বিশেষ করে বিয়ের পরে, যদি তার না আগের অভিজ্ঞতা থাকে। তো এইখান থেকেই ইনফার্টিলিটির ম্যাক্সিমাম কেসগুলো আমি যেটুকু পেয়েছি শুরু হয়। এবং আমাদের ওষুধ দেওয়ার থেকেও তার একটা কাউন্সেলিং করাটা বেশি জরুরি, যে এই ধরনের মেন্টাল ব্লকেজগুলো, তার জন্য কিছু এক্সারসাইজ আছে, ওগুলো ইন্টারনেটে ঘাঁটলেই দেখা যাবে। সেই এক্সারসাইজগুলো দিতে হয়, তার মেন্টাল ব্লকেজ কাটাতে হয়। এবং আমি একজনের কেস পেয়েছিলাম, তার বিয়ের পরে তিনি বহুদিন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেননি, এবং তিনি ম্যাস্টারবেট করলে তার সেমিনাল ডিসচার্জ হতো। কিন্তু যখন তিনি সহবাস করতে যেতেন, সহবাসে তার মানসিক জড়তা বা যাই হোক কারণে, তিনি সেটাই বলেছিলেন, তার সেমিনাল ডিসচার্জ হতো না। এবং বহুদিন ধরে তারপরে তার মিসেসের লিউকোরিয়া ছিল, এবং সেই লিউকোরিয়ার জন্য তার ব্যালানোপ্রস্টাইটিস, অর্থাৎ তার যে গ্ল্যান্ডস পেনিসের যে ডগা, গ্ল্যান্ডস পেনিসের মধ্যে সাদা সাদা এক ধরনের স্মেগমা জমে যেত, এবং তার জন্য তার প্যারাফাইমোসিস চলে এসেছিল বা ফাইমোসিস চলে এসেছিল। এবং পরবর্তীকালে তিনি ঠিকমতো পজিশনও করতে পারতেন না ব্যথার জন্য, যেহেতু তার যে চামড়াটা, সামনের চামড়াটা, লিঙ্গের পিপিউস বলি যেটাকে আমরা, তারা পেছনের দিকে রিট্রাকশন করতো না। এবং তিনি অ্যালোপ্যাথিক ওষুধও খেয়েছিলেন, প্রচুর অ্যান্টিফাঙ্গাল ওষুধ তারা দিয়েছিলেন, কিছুদিন ভালো ছিল, দিয়ে আবার হতো। এই ধরনের কেসে আমরা, যেহেতু তিনি অ্যালোপ্যাথিতে ফেলিওর হয়েছিলেন, প্রথমের দিকে হোমিওপ্যাথি করেছিলেন ফেলিওর, অ্যালোপ্যাথি করেছিলেন ফেলিওর, তারপর আবার হোমিওপ্যাথিতে কনভার্ট হন, মানে রিব্যাক করেন। তো তখন এই যে অদ্ভুত সিমটমটি, যে আর ম্যাস্টারবেট করলে সেমিনাল ডিসচার্জ হচ্ছে, কিন্তু তিনি যখন সহবাস করতে যাচ্ছেন তার সেমিনাল ডিসচার্জ হয় অনেক দেরিতে হচ্ছে, অনেকক্ষণ কসরত করে হচ্ছে, অথবা হচ্ছে না। তো এইটার উপর
আমরা দুটো রুব্রিক চয়েস করেছিলাম, মানে যে রুব্রিকটা নিয়ে কাজ করেছিলাম, তারপরে তার কেস টেকিং এ আরো কিছু লক্ষণ বেরিয়ে এসেছিল। মূলত ওইখান থেকে আমরা ঢুকেছিলাম যে একটা রুব্রিক আছে সেমিনাল ডিসচার্জ জেনিটালিয়াতে, মেল জেনিটালিয়া, সেমিনাল ডিসচার্জ ফেইলিং ডিউরিং কোইশন, আরেকটা রুব্রিক আছে সেমিনাল ডিসচার্জ টু লেট। তো এইখানে অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে অন্যান্য মেডিসিন মিলিয়ে ক্যালকেরিয়া কার্ভ সিলেকশন হয়েছিল এবং ক্যালকেরিয়া কার্ভ 0/1 আমি দিয়েছিলাম। ডক্টর কৃষি দাসের যে পদ্ধতি অমরনাথ স্যার বারবার বলেন, গুঁড়ো করে ফেলে দিয়ে সেই ডোজটা আমরা দিয়েছিলাম, এবং সেই 0/1-এর একটি মাত্র ডোজেই তার সেকেন্ড ডে থেকেই কাজ হওয়া শুরু হয়েছিল। কেসটি খুবই মানে উল্লেখযোগ্য বলে উল্লেখ করলাম, কারণ আশা করিনি অত তাড়াতাড়ি কাজ হবে বলে। সাধারণত এত তাড়াতাড়ি কাজ আমি লক্ষ্য করিনি অন্য কোনো এই ধরনের কেসে। কিন্তু ওই রুব্রিক দুটো আমাকে খুব হেল্প করেছিল কেন্ট রেপার্টারি থেকে। স্যার এতক্ষণ নীলকমল স্যার বললেন যে রেপার্টারির কথা, রেপার্টারি আর রুব্রিকের কথা। তো এই দুটো রুব্রিক আমাকে এই ধরনের কেসে খুব হেল্প করেছিল, এই কেসটিতে বিশেষ করে, যে সেমিনাল ডিসচার্জ ফেইলিং ডিউরিং কোইশন, অর্থাৎ সহবাসের সময় তার সেমিনাল ডিসচার্জ হচ্ছে না, এবং সেমিনাল ডিসচার্জ টু লেট, সহবাসের সময় অনেক দেরি করে হচ্ছে, অথচ ম্যাস্টারবেট করলে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, এই লক্ষণ ছিল। তো যাই হোক, এটুকুনি বললাম। একদম শেষে এসে এর বেশি বলাটাও ধৃষ্টতা হবে। আগামী ক্লাসের জন্য স্যারের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করেছেন, আমরা একটু জানতে পারলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাত্র আমাদের ডক্টর অজয় কুমার দাস স্যার জয়েন করেছেন। তো স্যারকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে স্বাগতম, এবং নতুন করে যারা জয়েন হয়েছেন সকলকেই হোমিও দর্পণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এই পর্যায়ে আমি ডাকতে চাইবো যে আমাদের আজকের আমাদের গ্রুপের কর্ণধার, আমাদের শ্রদ্ধেয়, সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি অনুরোধ করব যে স্যার আপনি যদি আজকে ক্লাস এবং বা কোনো কিছু সম্পর্কে একটু বলতে চান, প্লিজ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, এবং আজকে প্রথম একটা কথা বলি যে নীলকমল স্যার বারবার বলছেন আমার আজকে ভালো হয়নি, আমি যে করতে পারিনি, ক্ষমা চাইছেন। কিন্তু আমি তো সবাই দেখলাম যে নীলকমল স্যারের তো বিপরীত কথা সব বলছে এখানকার যারা শুনছে, যারা যারা আর কি শ্রোতা আছেন বা যারা চিকিৎসক আছে, ঠিক উল্টো কথাটাই বলেছেন। এবং আমি কিন্তু ওই দলেই আছি, সংখ্যাগরিষ্ঠ দিকেই আছি। আজকে ক্লাসটা ওই সময় কতটা বেশি হলো বা কতটুকু বললো এটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে গুণগত মানে কতটুকু হলো। তো গুণগত মানে এটা একটা খুব মারাত্মক ক্লাস, মারাত্মক ক্লাস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা আমি রাসুল স্যারকে বলছি, এই কর্ণধার কথাটা কিন্তু বলবেন না, এই কথাটা বললে আমার খুব খারাপ লাগে। এখানে আমরা সবাই কর্ণধার, সবাই আমরা শিক্ষার্থী। হ্যাঁ, এখানে কেউ বড় ছোট নয়, যে যার দায়িত্ব পালন করছে। ঠিক আছে, এটা অন্যভাবে কিন্তু নেবে না কিন্তু। হ্যাঁ রাসুল, জি স্যার। রাসুল স্যার, এটা জি স্যার। অন্যভাবে। হ্যাঁ, ওকে এখানে ওকে আমরা, স্যার। এটা একটা, এটা একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের মধ্যে এক একজনে এক একটা ভাগ থাকে। কি এই যেমন সেই বিয়ে বাড়িতে খেলে গেলে দেখা যায় কেউ লেবু দেয়, কেউ নুন দেয়, কেউ জল দেয়। তা প্রত্যেকের তো একটা পার্ট আছে, ফলে ওখানে কে মেন কে ইয়ে তো বললাম না, যে কোনো একজন মিস করলে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, ফলে এই যে ক্লাসটা যেটা হচ্ছে, ক্লাসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি যে আমাদের নীলকমল স্যারের ব্যাপারটা হচ্ছে যে ওনার তো ভাস্ট নলেজ, তো ভাস্ট নলেজ মানে কি একদম অ্যালার্ট সাবজেক্ট এবং হোমিওপ্যাথি সাবজেক্ট, এটা খুব বিরল শ্রেণীর ব্যাপার, এটা খুব কম লোকের মধ্যেই থাকে। হুম। তা এইটা থাকার জন্য কি হচ্ছে, উনি হোমিওপ্যাথি পার্টটাও কিন্তু একটা ইন্ডিকেশন করছেন। এখন হোমিওপ্যাথি পার্টটা যে ইন্ডিকেশন করছেন, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখানে উনি যেটা বলতে চাইছেন যে এখানে কিছু ড্রাগ পাওয়া যাচ্ছে, যেগুলো পলিক্রেস ড্রাগ পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু খুব ভাববার বিষয় কিন্তু। এবং এই জায়গাগুলো যদি আমরা একটু না বুঝি, যেমন এই যে বলছেন যে মাম্পস এর কথাটা বলছেন, মাম্পস এর কথা অনেকেই জানেন না। মাম্পস হলে পরে ওই
ও হয় কি মার্কসের পরই ওটা মার্কসটা কমে যাওয়ার পর ওটা মেটাস্টেসিস হয়ে গিয়ে ইয়েতে চলে মানে ইয়ে কি বলে ওই টেস্টিসটা ইনফ্লামেটরি কন্ডিশনে চলে আসে। এরকম কন্ডিশন কিন্তু আমি বেশ কিছু পেয়েছি। তবে এরকম ক্ষেত্রে একটা কথা বলি যে এটা ওই সবসময় যে দুটো টেস্টিসই যে ইনভলভ হয় তা না। আমি লেফট টেস্টিস বা রাইট টেস্টিস ইনভলভ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাদের বাচ্চা হয়েছে আমরা যেমন দেখেছি। বাচ্চা হচ্ছিল না, আপনার চিকিৎসার পর এসছে বলে একটা টেস্টিস যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে কি যে অ্যাজোস্পার্মিয়ার যে ব্যাপারটা আছে, অ্যাজোস্পার্মিয়ার টেস্ট একটা কেস সেরেছে, সেটা হচ্ছে আমাদের ডাক্তার তপন কাঞ্জিলালের আন্ডারে ছিল, সেটা আমি দেখেছিলাম। সেটা কি দিয়ে সেরেছিলাম ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। আমি ওটা দেখেছিলাম কেসটা। আর অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ইউজফুল অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে, এবং এটা অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে যা রেজাল্ট দেবে তার থেকে অনেক অনেক গুণ ভালো রেজাল্ট আমরা দিতে পারবো যে ঠিক ধরে বুঝে যদি ওষুধ দেয়। এই মুহূর্তে আমার কাছে দুটো পেশেন্ট আছে যাদের মধ্যে একটা অলরেডি প্রেগনেন্ট হয়েছে তার এত বছর বয়স পরে। তো তার তো মানে মানে এত কম ছিল স্পার্ম কাউন্ট। সেই স্পার্ম কাউন্ট ওরাও ধরেই নিয়েছিল তাদের বাচ্চা কাচ্চা হবে না। ও এসেছিল একটা জীবের চিকিৎসা করার জন্য, জীবের একটা আলসারেশন কিছুতেই সারছিল না। ডাক্তাররা ওটা সন্দেহ করছে যে ওটা ক্যান্সারের একটা ইয়ে, প্রি ক্যান্সার স্টেজ, এরকম কথা অনেকে বলেছে। তো যাই হোক, তা উনি ওখানে ওই লোকাল চিকিৎসা করার কথা বলতে উনি ভয় আর ইয়ে করেননি, চলে এসেছেন। সেটা বছর চারেক ধরে চেষ্টা করার পরে রিসেন্ট তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মরফোলজি কথাটা বলতে গিয়ে যে স্যার যেটা বলছেন যে মরফোলজিক্যালি বা বিভিন্ন অন্য ফ্যাক্টর গুলো যেগুলো আছে, সংখ্যাটাই শুধু মেন ব্যাপার নয় কিন্তু। সংখ্যাটা ছাড়াও একটা ফ্যাক্টর আছে যে সেটা হচ্ছে যে তার মোটিলিটি আছে, তার অনেক কিছু। এই মোটিলিটি গল্প বলতে গিয়ে বলছি, এটা আমি এর আগেও আমি ক্লাসে বলেছি। সেটা হচ্ছে আমরা যখন আমরা গেছি কেসি দাসের ওখানে, তখন এরকম একটা কেস আমি বলেছিলাম আপনাদের, আমি ডিটেলসে যাচ্ছি না। সেটা হচ্ছে যে ফসফরাস 10 mg দেওয়ার পর তার প্রেগনেন্সি ডেভেলপ করে, কিন্তু হোয়ার অ্যাজ করে দেখা যাচ্ছে, পরীক্ষা করে দেখা যাচ্ছে যে স্পার্ম কাউন্ট বাড়েনি, কিন্তু স্পার্ম গুলো ঘোড়ার মতো দৌড়চ্ছে। সে মানে অদ্ভুত ব্যাপার। স্যার বলছেন যে আমি ইয়েতে দেখে তো তাজ্জব হয়ে গেছি দেখে। তা এখন এই যে ব্যাপারটা যেটা, এটা কিন্তু খুব মজার ব্যাপার। কিন্তু সবসময় হোমিওপ্যাথি ওষুধে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটাতে পারে, যেহেতু এটা শক্তি ওষুধ তো সেই জন্য এটা অসাধারণ কিছু ঘটতে পারে। ফলে ওইখানে যে প্যাথোলজিক্যাল যে জায়গাগুলো নিয়ে ওরা যেগুলো বলে যে এটা হলে হবে না, ওটা হলে হবে না, এইরকম বিশ্বাসটা না করাই ভালো। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। এবং আমাদের অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর, যেটা কুণাল মানসিক ফ্যাক্টরের কথা বলেছে, মানসিক ফ্যাক্টরের কথা বলেছে, এই কাউন্সিলিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মানসিক কাউন্সিলিংটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো বলে বোঝানো যাবে না। এবং এটা এই জায়গাটা কিন্তু এই ম্যান টু ম্যান কিভাবে তাকে কাউন্সিলিং করতে হবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকের এই সেক্সুয়াল ইয়ে নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা তাদের মধ্যে জড়িয়ে আছে। এই ভ্রান্ত ধারণা জড়িয়ে আছে, এখন এই জায়গাগুলো তো মানে চট করে কেউ মুখ খুলতে চায় না বা খোলার চেষ্টাও করে না। কিন্তু যখন এই ক্ষেত্রে যেরকম হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তা ভাবতে হবে। আরেকটা কথা কি যে ইনফার্টিলিটি যদি আসে বা যদি সন্তান না হয়, আমি বলবো যে তাদের উভয়কে চিকিৎসা করা। এখন হয়তো আমরা দেখতে পাই যে ধরুন মহিলার গন্ডগোল আছে, কথা কথা বলছি, মহিলার ধরুন গন্ডগোল কিছু আছে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে পুরুষটা হয়তো নর্মাল আছে দেখলাম, পুরুষটাকে আমরা করি না। হ্যাঁ, এটা করলে হবে না কিন্তু, এটা করলে কিন্তু গন্ডগোল হবে। কেন গন্ডগোল হবে? লজিক কোথায়? লজিক কোথায়? যেখানে একটা এই ধরনের গন্ডগোল হচ্ছে যখন, সেই ক্ষেত্রে লজিক হচ্ছে একটাই, সেটা আমরা যদি একটু কেন্টের যদি ওই ম্যাথমেটিক চ্যাপ্টার, বিশেষ খুব সম্ভবত তারা ইয়েতে বলেছেন কি ওই সিপিলিস ওখানেই মানে বলেছেন যে ওখানে বলছেন যে ইন্টারকোর্সের মাধ্যমে যখন হয় তখন আর কি পরস্পরের মধ্যে ওই মায়াজমের আদান প্রদান হয়। সেখানে কিন্তু ওই অ্যাকুট স্টেজটা ইয়ে হয় না, মায়াজমের আদান প্রদান হয়। মায়াজমের আদান প্রদান যদি হয় তা সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে যদি পুরুষ পার্টনারটিকে যদি আমি অ্যান্টিমায়াজমিক ড্রাগ যদি না দিই, তাহলে তো সেক্সুয়াল কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্ট হলে পরে মহিলার থেকে পড়তে যাবে, পড়তে এটা হবে। তো এই যে ব্যাপারটা যেটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুব ভাববার বিষয়। এবং এটার উপর বেশ করে আমরা ওষুধও কিছু কিছু ক্ষেত্রে দিয়েছি, যদিও ক্ষেত্রটা খুব কম। এবং এটা আমরা শিখেছিলাম ডাক্তার তপন কাঞ্জিলালের কাছ থেকে। আমরা তখন বলেছিলাম কি রে, আমি বলছি, কি স্যার এটা কেন দিচ্ছেন, এটা তো অন্য ইয়ের।
অন্য তুই কেন্ট পর বল। উনি এমন মানুষ, আমাকে খাটাবার জন্য করতে গিয়ে বলে কেন্টে মারা দেবো। মানে কোথায় পড়বো বলে, জানি না আমি কোথায় পড়বো, আমি মনে আছে নাকি আমার? ওর ইচ্ছা করেই বলেন উনি, ওর মনে আছে ওনার। ওই ইচ্ছে করে বলে, এবারে খুঁটিয়ে 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 খুঁজে খুঁজে, যেমন কদিন আগে আমাকে পার্থ বললো যে হাইডিং ডিজার ইয়েতে কেলে ওই রবার্টসের বইয়ে সিভিলিস মাস জানা আছে। আমি সিভিলিস মাস প্রতিটি ওয়ার্ড টন টন পুরো খুঁজেও আমি ওখানে পেলাম না হাইডিং ডিজার ওখানে কোথায় আছে। আমি পাই, আমি জানি ওটা সাইকোটিক সিমটম। যাই হোক, তারপরে এইরকম প্যাচে ফেললে পরে একটা সুবিধা হয় কি, যে একটু পড়াশোনা করার সুযোগটা পাওয়া যায়। মানে এর জন্য এদের ধন্যবাদ প্রাপ্তি পাওয়া উচিত, মানে পার্থেরও পাওয়া উচিত। স্যারের কথা তো আমি বলবো না, তিনি ধন্যবাদ না, তিনি আমার প্রণম্য ব্যক্তি। এবং এই যে কেসগুলো হয়, এইগুলো অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর কেস দেখেছি, আমার নিজেরও যেমন আছে, আমি ওনার স্যারেদের মতো দেখেছি। ফলে আমি জুনিয়র চিকিৎসকদের এক কথাই বলবো, ফুল কেস রেকর্ডিং করুন। এইখানে ফাঁকি মারবেন না, ফাঁকি মারলে কিন্তু এই ফাইন রেজাল্ট গুলো কখনোই দিতে পারবে না। আর এরকম দু চারটে দিতে পারলে আপনার দেখবেন চেম্বার মোটামুটি একটা ভালোভাবে রানিং করবে, ভালোভাবে চলবে কিন্তু। এইটা বলেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আহ, আমি আমরা আসলে একেবারেই আমাদের আজকের ক্লাসের আহ, শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আসলে সচরাচর আমাদের অমরনাথ চক্রবর্তী স্যারকে দিয়ে আমরা শেষ করি। তো আসলে আমার চোখে আহ, পড়েনি। আমি একটু যেই জায়গাটাতে একটু আমি আরেকজনকে আমি একটু ডাকতে চাই। তিনি হচ্ছেন আব্দুল ওয়াহেদ। ডক্টর আব্দুল ওয়াহেদ স্যারকে আমি একটু ডাকতে চাই যে স্যার, আপনি যদি কিছু আজকের ক্লাসটি সম্পর্কে বা কিছু বলতে চান। আমি আপনাকে মনে হয় আমার ফার্স্ট ডাকা হচ্ছে, তো আপনি যদি কিছু বলেন। আব্দুল ওয়াহেদ স্যার, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ জি, স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নীলকমল বর্মন স্যারকেও অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের বইগুলো খুব পড়ি। স্যারের লেখার মধ্যে একটা আর্ট আছে যেটা আমার খুব ভালো লাগে, এবং স্যারের লেকচারের মধ্যেও সেই আর্টগুলোই ফুটে ওঠে আর কি। তো আসলে এর জন্য আমি ক্লাসগুলো মিস করি না। তো অসাধারণ, স্যারের আলোচনাটা অসাধারণ। তো ধন্যবাদ স্যারকে এবং সবাইকে। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রাইসেল স্যার, আপনি হ্যাঁ জি, লাস্টে আমি একটু জানতে চাইবো স্যারের কাছ থেকে। জি, জি, অবশ্যই। আমি আপনার কাছে স্যার আসবো। আমি ডক্টর শ্যামল ব্যানার্জি স্যারের কাছে একটু যেতে চাই। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, যদি কিছু বলেন। হ্যাঁ, আজকের ক্লাস তো অসাধারণ ক্লাস হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের এইভাবে এই আধুনিক বিজ্ঞানের সঙ্গে জানতে হবে, এবং আমাদের এই মায়াজমেটিক ব্যাপারটাই গুরুত্ব দিয়ে, কারণ মায়াজমিত জিনগুলোকে কন্ট্রোল করে। আমার মনে হয় এইভাবে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা যদি এগোতে পারি, তাহলে আমাদের সাফল্য থেকে আমরা বঞ্চিত হব না। জি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা স্যার বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? জি, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি বললাম তো স্যারের ক্লাস তো খুব ভালো হয়, এবং বরাবরের মতো খুব ওকে। অসাধারণ ক্লাস হয়েছে। আমাদের আধুনিক বিজ্ঞানও আমাদের খেয়াল জানতে হবে, এবং তার সঙ্গে আমাদের বেশিরভাগ পরিমাণে মানে হোমিওপ্যাথিক দর্শনকে গুরুত্ব দিয়ে, এই মায়াজামকে গুরুত্ব দিয়ে এগুলোর চিকিৎসা করতে হবে। করলে আমরা অবশ্যই সাফল্য পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি,
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়েছেন। আসলে সত্যি আমাদের আজকে আমাদের শ্রদ্ধেয় অমরনাথ চক্রবর্তী স্যার অনেক চমৎকারভাবে বলেছেন যে আজকের ক্লাসটি যতই হোক, আমাদের নীলকমল বর্মন স্যার বারবার বলছিলেন যে আসলে মন মতো হয়নি, বাট আজকের পার্টিসিপেন্ট যারা আছেন এবং অভিজ্ঞ যে সিনিয়র যারা আছেন ওনারাই আসলে প্রমাণ করে দিলেন যে আজকের ক্লাসটি আসলেই চমৎকার একটি ক্লাস হয়েছে। সেই জন্য আবারও আমি ধন্যবাদ জানাই আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যারকে। আমি সর্বশেষ আমি মানিকলাল স্যারকে অনুরোধ করব আপনি যদি ক্লাস নিয়ে কিছু বলেন, তারপর আমি আমাদের শ্রদ্ধেয় পার্থপ্রদীপ স্যারের কাছে যাব। তো মানিকলাল স্যার, আপনি কি আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ স্যার, সকলকে জি। আমি শ্রদ্ধা জানাই এবং যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটা কথা বলছি। ক্লাস খুব ভালো হয়েছে, মানে কি অসাধারণ ক্লাস। মানে জাহাঙ্গীর স্যার বা নীলকমল বাবুদের যে নলেজ গুলো বা অন্যান্য স্যারেদের যে এই নলেজ গুলো কতটা মনীষিয়ানার পরিচয়, এগুলো ক্লাস না করলে আমরা বুঝতে পারতাম না। এই জিনিসগুলো, এত কঠিন জিনিসগুলোকে সহজ করে আমাদের দিয়ে যাচ্ছেন, এবং এই মানে যে সায়েন্সের জায়গাগুলো, প্যাথোলজির জায়গাগুলো, এগুলো খুবই দরকার। আরেকটা যেটা স্যার এই রেপার্টরির বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন এবং বলেছেন লাস্টে যে আমরা টোটালিটি মিলিয়েই দেবো, এটা একটা দুর্দান্ত জিনিস। লাস্টে যে শ্যামলবাবু বললেন মায়াজমেটিক দৃষ্টিভঙ্গি, এইখানে আমি একটু বলতে চাই। এবারে আমরা দেখছি যে এই যে ইনফার্টিলিটি কেসগুলো, এগুলো সাধারণত বেশিরভাগ সিফিলিটিক টেন্ডেন্সি, কারণ ওগুলো আমাদের সমস্ত কিছু যেরকম অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া, এগুলো যে হচ্ছে স্পার্মের সমস্যাগুলো ঘটছে বা ইরেকটাইল ডিসফাংশন, যেগুলো মূলত হচ্ছে অর্গানের সমস্যা। অতএব আমরা একটা সিফিলিটিক আইডিয়া থেকেই বলবো। আবার যেটা মায়াজমেটিক, ধরুন গনোরিয়া, সিফিলিস বা এই ধরনের যে ইনফ্লামেশন অর ইনফেকশন, এগুলো মিক্সড মায়াজম, যেহেতু সাইকোসিসেরও ব্যাপার থাকতে পারে। এই জায়গাগুলোকে মাথায় রেখে আমাদের তো সব ক্ষেত্রে বোঝা সম্ভব নয়, মায়াজমেটিক অ্যাঙ্গেল না হলে এগুলো হয়তো প্যাথোলজিক্যাল বা ওই রেপার্টরি লোভে পড়ে আমরা প্রাথমিক অবস্থায় ওষুধগুলো ক্লিমেট্রিস বা পালসিটলা বা এই ধরনের যে সমস্ত কজেশনের উপরে বা ম্যানিফেস্টেশনের উপরে যে ওষুধগুলো চয়ন করে ফেলবো, তার ফলে আমাদের অনেক সময় কি হয়, ভুল হয়ে যেতে পারে। এইগুলোকে কোন অ্যাঙ্গেল থেকে একদম নিখুঁত ভাবে অভিজ্ঞ স্যারেদের কাছে অনুরোধ করছি, কোন অ্যাঙ্গেল থেকে আমরা যদি প্রথম থেকে মানসিকভাবে মানে কনফিডেন্স মানে আমরা যদি এগুলোকে চিকিৎসা করতে চাই, কিভাবে এগোবো, এই জিনিসটাও আমাদের জানা দরকার। না হলে কিন্তু আমাদের মানে গভীর সমুদ্রে পড়ে যেতে হবে, উঠতে পারবো না আমরা মেন জায়গা থেকে। সেই জায়গাটা আমি অমরনাথ বাবু, পার্থ বাবু বা যারা মায়াজম নিয়ে গভীরভাবে যারা আলোচনা করেন বা তারা মার্গদর্শন পেয়েছেন স্যারেদের কাছ থেকে, কাঞ্জেলা স্যারের কাছ থেকে বা অন্যান্য, তাদের দৃষ্টিভঙ্গিটা আমি জানতে চাইছি, এইটা আমি অনুরোধ করছি। জি, অসংখ্য ধন্যবাদ মানিকলাল স্যার আপনাকে। আমরা 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 আপনারা সবাই অনুগ্রহ করে লাস্টে আমাদের পার্থপ্রদীপ স্যার এখন কিছু বলবেন, তারপর হচ্ছে আপনাদের জন্য একটি চমক আছে। সেটি হলো যে আমাদের একে সাগর স্যার একটি কেস নিয়ে আলোচনা করবেন। তো সেই জায়গাটুকু পর্যন্ত আমরা সবাই আসলে একটু মনোযোগের সাথে আজকে ক্লাসটি শেষ পর্যন্ত আমরা থাকবো, আমরা কেসটা আমরা শুনবো। তো সেই পর্যন্ত সবাই থাকবেন বলে আমি বিশ্বাস করি, কারণ কেসগুলো থেকে আসলে অনেক কিছুই আসলে জানার থাকে, শেখার থাকে। তো আমি পার্থপ্রদীপ স্যারকে অনুরোধ করব যে স্যার আপনি যেই প্রশ্নটি করতে চেয়েছিলেন সেটি যদি করতেন। ধন্যবাদ রাইসুল স্যারকে। হ্যাঁ, ইতিমধ্যে তো বেশ কিছু কথাও হয়ে গেল। এখন স্যার খুব স্যাটিসফাই নয় তিনি ক্লাস করিয়ে, আর যারা ক্লাস শুনলেন